শুরুতেই একটা ইমেল দিয়েই শুরু করতে চাই আজকের এই এপিসোডটি। চলুন শুনে আসি তেমনই একটি ঘটনা। ঠিক যেভাবে আমাকে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ ফয়সাল। আমার বাড়ি লক্ষ্মীপুর এবং আমি বর্তমানে দেশের বাইরে থাকছি। আমি বর্তমানে ওমানে থাকি, তাই স্টুডিওতে এসে আমি ঘটনা শেয়ার করতে পারবো না, তাই আপনি পড়ে শোনান। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার নিজের সাথে ঘটেছে। দিস ইজ আ ভেরি রিয়েল স্টোরি অ্যান্ড রিসেন্টলি এই ঘটনাটা ঘটেছে আমার সাথে এবং ঘটনাটা যেখানে ঘটেছে সেটা ওমানেই। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি 2013 সালের রমজান মাসের মাঝামাঝি সময়ে। আমার এখনো মনে আছে যে 15 রমজানের রাতে ঘটনাটি ঘটে আমার সাথে। যেহেতু রমজান মাস ছিল, তো রোজা রাখার জন্য যে জিনিসটা বেসিক্যালি আমার দরকার ছিল তা হলো ভোর রাতের খাবার, অর্থাৎ সেহরি। তো প্রতিদিনের মতো আমি গেলাম আমার ভোরবেলার খাবার আনার জন্য। একটা কথা বলে রাখার দরকার যে আমরা কিন্তু হোটেল থেকে খাবার খেতাম। আমাদের রুম থেকে হোটেলের ডিস্টেন্স ছিল মোটামুটি দূরে এবং রমজান মাসে যতদিন আমি ভোর রাতের খাবার আনার জন্য হোটেলে গিয়েছি, ভোর রাতে প্রায় 3:30-এ অ্যালার্ম দিয়ে রাখতাম এবং খাবার নিয়ে আসতাম। তো যেদিন ঘটনাটি ঘটে ওই রাতে আমি অ্যালার্ম দিতে ভুলে যাই। তো হঠাৎ করে ওই রাতে আমার ঘুম ভাঙে। তো আমি টাইমটা না দেখে খাবার আনার জন্য হোটেলের দিকে রওনা হই। আমি এখনো বুঝতে পারি না কেন যে আমি ওই রাতে টাইম না দেখে বের হলাম। যাই হোক, আমি বের হলাম। বের হতেই রাস্তায় কেমন যেন নীরব একটা ব্যাপার ফিল করলাম, যে সব দিক খুব বেশি নীরব হয়ে আছে, অন্য দিনের মতো না। তো আমি আমার মতো করে হেঁটে হোটেলে চলে গেলাম এবং হোটেলে গিয়ে আমি একটু অবাক হলাম। হোটেলে আমি ছাড়া আর কেউ নেই। এমন তো হওয়ার কথা না। যদিও হোটেলের কর্মচারীরা খাবারটা তাড়াতাড়ি রান্না করে চলে যায়, বাট যতদিন আমি সেহরি নিতে এসেছি আমার মতো আরো অনেকেই আসতো এবং তাদের সাথে কথাও বলতাম। আমি আজকে কাউকে না দেখে বুঝতে পারছি না যে কেন কি হচ্ছে। তারপর ভাবলাম হয়তো একটু আগে চলে এসেছি। এই ভেবে চিন্তা করলাম যে একটু টাইমটা দেখে নিই। যখনই আমি টাইম দেখি আমার মোবাইলে, আমি বলি যে ও মাই গড, কারণ তখন টাইমটা ছিল ওমানের টাইম রাত 1টা। আমি টাইম দেখে খুব অবাক হলাম। যাই হোক, চিন্তা করলাম হয়তো আমার ভুল হয়ে গেছে। এই ভেবে মোবাইলটাতে একটা গান শুনতে শুনতে যাচ্ছিলাম রুমের দিকে। হঠাৎ গানের সাউন্ডটার সাথে একটা অন্যরকম সাউন্ড আমি শুনতে পেলাম। আমি কিছুক্ষণ শুনে শিওর হওয়ার জন্য আমি কিছুক্ষণ শুনলাম এবং তারপর আমি বুঝতে পারলাম যে আসলে সাউন্ডটা হচ্ছে এবং সাউন্ডটা ছিল এরকম যে কেউ হাত তালি দিলে যেরকম সাউন্ড হয়, আমি ক্লিয়ারলি সেরকম একটা সাউন্ড পাচ্ছি। যাই হোক, আমি কেয়ার না করে চলতে থাকি। এক সময় আমি বুঝতে পারি যে সাউন্ডটা ধীরে ধীরে বেড়ে চলেছে এবং বেড়েই যাচ্ছে, আগের থেকে অনেক বেশি জোরে হচ্ছে এবং আমি খুঁজতে খুঁজতে চলতে থাকি এবং চলতে থাকি সামনের দিকে। আস্তে আস্তে আমি একটা শপের সামনে যখন আসি তখন সাউন্ডটা বেশ বেড়ে গেল। মনে হচ্ছে আমার খুব কাছে থেকে কেউ হাততালি দিচ্ছে। যেহেতু অনেক রাত, সো শপটা বন্ধ ছিল, তো আমি সাউন্ডটার কোথা থেকে আসছে ওইটা বোঝার চেষ্টা করছি। এক সময় আমি বুঝতে পারলাম যে সাউন্ডটা ওপর থেকে আসছে এবং এখন সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে কেউ হাত দিয়ে কোনো কিছু টাচ করছে। তো আমার চোখ হঠাৎ করে একটা দোকানের সাইনবোর্ডের দিকে গেল এবং সাইনবোর্ডটায় আমি 2টা হাত দেখতে পেলাম এবং হাত 2টা সাইনবোর্ডের মধ্যে টাচ করেছে। তো আমি ভালোভাবে দেখার জন্য রাস্তার এক সাইড থেকে অন্য সাইডে যাই। যাওয়ার পর আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেই ওই সময় প্রস্তুত ছিলাম না। আমি দেখি একটা মহিলা দোকানের ছাদের ওপর দাঁড়ানো। তার চুলগুলো ছিল বেশ লম্বা এবং ফেসটা ছিল চুলগুলো ছিল বেশ র্যান্ডম, তাই লিখেছেন, এবং ফেসটা দেখলে বোঝা খুব কষ্ট হয় যে এটা কি ছেলে না এটা মেয়ে। তবু চুল দেখলে মোটামুটি বোঝা যায় যে না, এটা মেয়ে।
আমি দেখলাম ওই জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে এবং এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। যখনই হাসছে আমি খুব ভয় পেলাম এবং আমার এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যে আমি যেন মানে তার চিরজন্মের শত্রু এরকম ভাবে তাকাচ্ছিল এবং চোখগুলো বেশ লাল ছিল, যেহেতু ওমানে রাস্তার পাশে লাইট আছে প্রচুর পরিমাণে, তো আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমি এর পরে যা দেখলাম ওই জিনিসটা শূন্যের ওপরে ভেসে একবার নিচের দিকে যাচ্ছে, একবার ওপরের দিকে উঠছে আর আমাকে ডাকছে তার কাছে। এটা দেখে আমি এক দৌড় দিলাম। কিছু দূর গিয়ে আমি পেছনে তাকিয়ে দেখি কিছু নেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখি যে রাস্তার পাশে একটা খেজুর গাছের মধ্যে ওই জিনিসটা বসে আছে। তখন আমি ওই জিনিসটার ফেসটা দেখি, খুব বিভৎস, মনে হয় শরীরে এক ফোঁটা মানে কোনো রক্ত নেই, কোনো এক ফোঁটা পরিমাণের ব্লাড নেই এই শরীরের মধ্যে। এবং এটা দেখে আমি এক দৌড়ে রুমে চলে গেলাম। পরে সকালে আমি আমার মাকে বললাম আমার জন্য একজন হুজুরের কাছে যাওয়ার জন্য। আমি প্রথমে কিছু বলি নাই, পরে উনি হুজুরের কাছ থেকে যা শুনেছেন তা হলো কেউ একজন আমার পেছনে মানে জাস্ট একটা মানে মহিলা জিন বলি বা পরি বলি, সে আমার পেছনে লেগেছে এবং সে নাকি সব সময় আমাকে এভাবে ভয় দেখাবে। তারপর আমি মাকে সব খুলে বলি। আমি আজ পর্যন্ত এটার কোনো সলিউশন খুঁজে পেলাম না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সত্যি আমি আসলে কতটুকু বোঝাতে পারলাম পড়ে আমি ঠিক জানি না, কিন্তু আপনি রাস্তায় চলতে চলতে দেখেন যে সাইনবোর্ডের ওপরে, অর্থাৎ কোনো সাইনবোর্ড বা বিলবোর্ড যাই বলি না কেন, তার উপরে একটা মহিলা জাস্ট পা ঝুলিয়ে বসে আছে বা এরকম যদি কিছু দেখেন, বা যদি আপনি দেখেন যে খেজুর গাছ তার মধ্যে একটা মহিলা, তাহলে রাতের বেলায় একা রাস্তা চারিদিক নীরব, কতটা ভয় লাগার কথা সেটা ভাবলেই বোঝা যায়। যাই হোক, এই ছিল ঘটনা এবং আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। আমি মোটামুটি এবার এই সপ্তাহেই একটি ঘটনায় সিলেক্টেড হয়েছে, মানে যেটা কিনা মানে পড়ার জন্য। সো বুঝতেই পারছেন যে এই ঘটনাটি আর যারা পাঠিয়েছেন তাদের মধ্যে সবচাইতে ভালো হিসেবে নির্বাচিত হয়েছে। আমাদেরকে নারিন চন্দ্র দাস ইউনিভার্সিটি অফ বরিশাল থেকে লিখেছেন। তিনি ভূত এফএম শুনছেন, আমাদেরকে এছাড়াও SMS করেছেন স্বপ্নময়ী ঢাকা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি উদয়, এবং তিনি বলছেন যে দ্য ফার্স্ট স্টোরি ওয়াজ সুপার ডুপার হরেবল। আমাদেরকে SMS করেছেন আপন, আমাদেরকে SMS করেছেন মামুন উত্তরা থেকে, এবং তিনি বলছেন ভালো লেগেছে লাগছে বাট ভয় পাচ্ছে। ভয় তো পাবেই, ভয়ের মধ্যেও একটা ভালো লাগা আছে। জয় আমাদেরকে লিখেছেন যে ফার্স্ট ঘটনাটা অসম, আপনাদের জন্য আরো ভালো ঘটনা কিন্তু ওয়েট করছে, বিলিভ মি। আমাদেরকে ডিজে শামিম লিখেছেন হ্যাপি নিউ ইয়ার সাভার থেকে, আপনাকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। রনি চিরং থেকে আমাকে SMS করেছেন, লিখেছেন ভাইয়া কেমন আছো, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। সম্রাট আমাদেরকে SMS করেছেন আমাদেরকে বেলাল কল্যাণপুর থেকে, SMS করেছেন আমাদেরকে বাপ্পি চিটাগং থেকে, এছাড়াও SMS করেছেন আমাদেরকে শহীদুল পাংশা রাজবাড়ি থেকে, আমাদেরকে ঋতু SMS করেছেন নেত্রকোনা থেকে, সাদিয়া আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সোহেল হাফসা SMS করেছেন আমাদেরকে অনেক ধানমন্ডি থেকে, ধানমন্ডি 27 থেকে SMS করেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ফিরোজ আমাদের SMS করেছেন ওয়াবদা খুলনা থেকে, আমাদেরকে SMS করেছেন তানভীর নাটোর থেকে, এছাড়াও SMS করেছেন খাইরুল, SMS করেছেন শিপন খান, SMS করেছেন সাব্বির, SMS করেছেন কেয়া সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, যিনি এসেছেন মাদারীপুর থেকে। আপনারা বুঝতেই পারছেন যে এই সিচুয়েশন মানে সবকিছু মিলিয়ে এখন মাদারীপুর থেকে আসাটা অনেক বেশি ডিফিকাল্ট, বাট হি ইজ হিয়ার নাও, এবং তিনি আমাদের সাথে এখন তার একটা অভিজ্ঞতা, তার নিজের জীবনে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা শেয়ার করবেন, এবং সেটা অবশ্যই ঢাকা মেডিকেলের, এবং তিনি তার পরিচয় দেবেন কি করতেন সেই সময়, তিনি এখনো যে পেশার সাথে তিনি যুক্ত রয়েছেন, সে সমস্ত পরিচয় তার কাছ থেকে শুনবো। আপনার নামটা প্লিজ বলবেন এবং আপনি জানিয়ে দেন যে আপনি ওই সময় যে সময় আপনি ঘটনাটা বলবেন সেই সময় আপনি কি করতেন। আমি রাসেল খান, মাদারীপুর থেকে এসেছি। আমি আমার 3টি অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সের ব্যবসা করতাম। ঢাকা মেডিকেলে আমার 2টি অ্যাম্বুলেন্স ছিল, ওইখানে আমি অ্যাম্বুলেন্সের ব্যবসা করতাম। তো এর মাঝেই আর কি একটি ঘটনা আমার জীবনে ঘটে গেছে, অনেক ভয়ঙ্কর ঘটনা। সেটা ছিল 2008 সালের 29শে ডিসেম্বর। তো আমি বিকেলবেলা প্রতিদিন মানে অ্যাম্বুলেন্সের
খোঁজ খবর নিতে। তো বিকেলে চলে যাই ঢাকা মেডিকেলে। তো আমার বাসা আজিমপুর থেকে আমি রিক্সা নিয়ে ঢাকা মেডিকেলে চলে গেলাম। যখন আমি ইমার্জেন্সির সামনে গেলাম তখন ওইখানে অ্যাম্বুলেন্সের মালিকরা সবাই দাঁড়ায় এবং ড্রাইভাররা দাঁড়ায়, বিভিন্ন রোগী ওইখান থেকে বের হয় এবং ওই ভাড়া ধরার জন্য। তো আমি যখন ওইখানে গিয়ে দাঁড়ালাম দেখতে পেলাম একটা মানে অনেক বয়স্ক লোক, সে আর পিছনে তার ওয়াইফ খুব কান্নাকাটি করছে। তাদের একটা মানে তার মেয়ে মারা গেছে, আগুনে বার্নে মারা গেছে, তাকে মানে নেওয়ার জন্য তাদের কাছে ভাড়ার টাকা নাই। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া একটি গ্রামে, সেখানে নেবে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা মালিক কেউ রাজি হইতেছে না। তখন মানে তার কান্না এবং কাকুতি মিনতি দেখে আমি আমার ড্রাইভারকে বললাম যে বেচারা খুব সমস্যায় পড়ছে, গরিব মানুষ, টাকা নাই, তুমি গ্যাসের টাকা নিয়ে একে দিয়ে এসো। পরে ও বলল যে না, আমি এই ডেড বডি নিতে পারবো না। আমি ওরে বললাম যে কেন, কি হয়েছে? আপনি আসেন, আগে ডেড বডিটা দেখেন, তারপর যদি মন হয় নেওয়ার মতো তাহলে আমি যাব। আমি ঠিক আছে তাহলে চলো। পরে আমি ওই চাচাকে বললাম, চাচা চলেন তো আপনার মেয়েটাকে দেখে আসি। তিনতলায় বার্নিং উঠে সেখানে সে মানে ডেড বডিটা রাখা আছে এক সাইডে। তো ওই বিভৎস চেহারা দেখে মানে আমার তার সমস্ত শরীর, গলার অংশ, মুখের অংশ সমস্ত কিছু পোড়া, শুধু চোখ দুটো, তার পাপড়ি মানে চোখের পাপড়ি পোড়া, চোখ দুটো তাকিয়ে আছে, ঠিক মনে হলো কি আমার দিকে তাকিয়ে আছে। মানে এরকম মানে ভয়ঙ্কর দৃশ্য আমি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ওইখান থেকে সাথে সাথে চলে আসলাম। তারপরে ওর মানে মা এবং বাবা আমার পিছ আর ছাড়লো না, যে বাবা দয়া করে আমার মেয়ের ডেড বডিটা একটু দিয়ে আসেন, আমি মানে আমার কাছে টাকা নাই, আমি খাইতে পারতেছি না, দুপুরের ভাত খাই নাই। এরকম অনেক কান্নাকাটি করার পর আমি আমার ড্রাইভারকে বললাম যে তুমি আমার তরফ থেকে 500 টাকা নাও, আর ওনাদের গ্যাসের টাকাটা নিয়ে ওনাদের দিয়ে আসো। তো ও বললো যে ভাই আমি একা যাইতে পারবো না, আপনার আর এক গাড়ির যে হেল্পার আছে ওরে আমার সাথে দেন। তো আমি বললাম যে ঠিক আছে, তাইলে তুমি ওরে নিয়ে যাও, ওরে নিয়ে তুমি এই ডেড বডিটা নিয়ে চলে যাও। পরে ও বললো ঠিক আছে তাইলে আমি যাচ্ছি। এই ঘটনা শেষ। আমি ইমার্জেন্সির ওইখানে সন্ধ্যা বন্ধ থাইকা চলে আসলাম। আসার পরে আমি ঢাকা মেডিকেলের নার্সিং ইনস্টিটিউট, হয়তো আপনারা কিনবেন, ওইখানে একটি বট গাছ আছে, ওইটার নিচে আমরা বসি, মালিকরা প্রায় সবাই বসে। তো এখানে বসে আমি বলতেছিলাম যে আসলে ঢাকা মেডিকেলে এতদিন আসলাম, 2 বছর হয়ে গেল ব্যবসা করতেছি, এখনো লাশ কাটা ঘরে কখনো যাইনি। তো আমার এক মানে মালিক উনি বললো যে লাশ কাটা ঘরে যাননি, কোন কি এত বছর হয়ে গেল, তো যান, চলেন। আমি বলছি যে চলেন যাই। তো ওইখানে ওরা বললো একটু পর যাই, ওই কাসেম মামারে ডাইকে নিয়ে আসি, যে আর কি লাশ কাটা ঘরের ওই বিভিন্ন ইটি নিয়ে যায়, বয় বলে আর কি ওদেরকে। তো কাসেম মামা আসুক, ওর সাথে যাব। পরে আমি বললাম ঠিক আছে তাহলে থাকি। তো 9টার দিকে, মানে তখন রাত্রি 9টা, অনেক ঠান্ডা, শৈত্যপ্রবাহ চলতেছে, মানে ঘুরঘুরু বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো আমরা 9টা সাড়ে 9টার দিকে ওই লোকটাকে ডাকলো, কাসিম মামা, তাকে ডাকলো। তাকে বললো যে এই আমার বন্ধু এ একটু ভিতরে যাবে, লাস্টটা ঘর দেখবে, তুমি একটু সাথে করে নিয়ে যাও। পরবর্তীতে ওই কাসিম মামা বললো আসেন মামা, আসেন আমার সাথে আসেন। পুরান ঢাকার মানে লোক, ওরা ওই মেডিকেলেই থাকে, 4র্থ শ্রেণীর কর্মচারী। তো আমাকে নিয়ে গেল, নিয়ে সামনে যাইতেই আমি দেখি আমার সেই ড্রাইভার ওইখানে দাঁড়াই দিয়েছে। তো আমি বললাম তুই যে কি করস, তুই এখনো যাস নাই? বলতেছে যে না ভাই, এই যে কি একটা কাগজে সই করা লাগবে, ডেড বডি তো উঠাইছি, ওই কাগজে সই করা লাগবে, এই জন্য এই জায়গায় আসছি। আমি ও আচ্ছা, তাহলে আয় তো আমি ক্লাস কাটা ঘরে ঢুকবো দেখতে, চলেন চলেন। তো ওর সাথে আমি গেলাম। যাওয়ার পরে ও দরজা খুলে দেয়, আমি আস্তে ভিতরে ঢুকি। তো ওই যে কাসেম মামা বয়, ও ওইখানে যে কাজ করে, তাকে বলতেছে যে মামা সাইন মামার বন্ধু, এ একটু দেখবে, আপনি একটু দেখান। আমি যখন মানে একটু ভিতরে তাকিয়ে দেখি সেই মেয়েটি, সেই ডেড বডিটি আমার দিক একদম মানে খুব করে তাকিয়ে আছে। তো আমি আমার সমস্ত শরীর একদম অবশ হয়ে যায়, আমি পিছনে ঘুরেই সোজা বাইরের দিকে আসতে থাকি। পিছনের দিক তাকানোর সাথে সাথে দেখি পিছনে আমার ড্রাইভারও নাই, সেই কাসেম মামাও নাই। তো ওই ভিতরে যে ডাক্তার নাম যে আর কি কাজগুলো করে, উনি আমাকে বলতেছে কই যান। আমি বলতেছি না ভাই আমি আসতেছি, এটা বললে আমি চলে গেছি। দেখে আমি বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে
খুব মানে ঝোড়ো হাওয়া বাতাস হচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আমি মানে ওইখানে গিয়ে আসতে ওই সেই নার্সিং ইনস্টিটিউটের ওই জায়গা একজন যে ওইখানের পাহারাদার তার পাশে দাঁড়ায় রয়েছি, কথা বলতে পারতেছি না, এত ভয়, সমস্ত শরীর ঘামিয়ে গেছে, ওই ঠান্ডার মধ্যে আমার শরীর ঘামিয়ে গেছে, মানে এত নার্ভাস ফিল করতেছি আমি। পরবর্তীতে আমি আস্তে আস্তে মানে ওই লাইটটার নিচে অনেকক্ষণ দাঁড়াইলাম, মানে সামনের দিক দিয়ে হাঁটবো, হাইটা যে বাসার দিকে আসবো, রিক্সা নেবো, সেই শক্তি আমার নাই, হারিয়ে ফেলছি আমি। পরে যাই হোক, এর মধ্যে ঘড়ির দিক তাকাই দেখি কি যে মানে ওই জায়গায় আমি অবস্থান করতেছি 12টা বেজে গেছে রাত্র। তো আমি বাসায় 10টার এদিকে থাকি না, কিন্তু ওইখানে ঘড়ির দিক তাকাই দেখি 12টা বাজে। পরবর্তীতে আমি আস্তে আস্তে একা হাঁটতে হাঁটতে আসছি শহীদ মিনারের যে মেডিকেলের গেটটা, ওইটার ওই পাশে আসছি, সামনে দেখি কোনো রিক্সা নাই। এত ভয় লাগতেছে, 12টা পর্যন্ত ওইখানে চায়ের দোকানগুলো থাকে, সেইগুলো বন্ধ, বৃষ্টি হচ্ছে তাই, এবং রিক্সা ভরা থাকে সবসময় মেডিকেল লোক আছে, কিন্তু ওই দিন কোনো রিক্সা নাই। তো আমি হাঁটতে হাঁটতে ওই শহীদ মিনারের পাশ দিয়ে যখন কিছু দূর আগাইছি, আগায়া ওই জগন্নাথ হলের এই সামনে যে চৌরাস্তার মোড়ে ওইখানে গেছি, পরে ওই ডেড বডিটা আবার সেই ডেড বডিটা আমার পাশে মানে বলতেছে, পানি পানি, একটু পানি দে, একটু পানি দে। আমি কোনো দিক না তাকিয়ে মানে ওইটার দেখে যে দৌড় মারছি, এক দৌড়ে গিয়ে ওই জগন্নাথ হলের একটু সামনে, গেটের একটু সামনে গিয়ে দেখি একটা রিক্সা ওদিক থেকে আসতেছে, লাফ দিয়ে রিক্সাটায় উঠে বলি, চাচা আমাকে একটু দিয়ে আসেন আজিমপুর ছাপড়া মসজিদ, আপনি টাকা জানেন নিয়েন। আমি কাঁপতেছি, রিক্সা সহ কাঁপতেছে। তখন রিক্সাওয়ালা বলতেছে যে কি হয়েছে আপনার, কি হয়েছে, আপনি ঘামতেছেন কেমন করতেছেন কে? আমি, চাচা আপনি চালান, কোনো কথা বললেন না। চাচা চালাইতেছে ঠিক জগন্নাথ হল পার হয়ে যখন ওই একটু সামনে আগাইছি, অন্ধকার, ওইখানে গেছি, আবার যখন আমি ঘুরে ডান দিকে তাকালাম, ওই ডেড বডিটা আইসা আবার আমার রিক্সার চাকা ধরার জন্য এবং হামাগুড়ি দিয়ে আগাচ্ছে। তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, রিক্সার থেকে লাফ দিয়ে এক দৌড়ে পলাশী বাজারের ওই দোকানগুলো, যে চার দোকানগুলো, ওইখানে গিয়ে আমি বসে পড়লাম। পরে ওই পলাশী বাজারের লোকজন তারা মাথায় পানি পুনি দিয়ে অনেকক্ষণ পরে আমাকে বললো, আপনার কি হয়েছে, কি সমস্যা? বলছি, চাচা আমার সমস্যা হয়েছে ভাই, আমাকে একটু রিক্সায় উঠে দেন, আমি একটু আজিমপুর ছাপড়া মসজিদ ওইখানে যাবো, ওইখানে আমার বাসা। পরে তখন রাত্র 2টা বেজে গেছে, আমি বাসায় চলে গেলাম। তারপরে 2 দিন মানে আমার অবস্থা খারাপ ছিল, কিন্তু আমি বাসায় কাউকে ঘটনাটি শেয়ার করি নাই, কারণ সবাই এটা শুনলে ভয় পাবে, এই জন্য আমি কাউকে শেয়ার করি নাই। এই ছিল আমার প্রথম ঘটনা। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলছিলেন বারবার করে যে আপনি এই ঘটনাগুলো কখনোই কোনো সময় কাউকে বলেন না, এটার কারণটা কি? এটা কারণ হলো গিয়ে, আমার আরেকটা ঘটনা আছে, আমার নানুর যে ঘটনাটা আমি আপনাকে একটু পরে শুনবো আমরা। হ্যাঁ, ওইটার কিছু ঘটনা ছিল, আমি শেয়ার করলেই আমার বিভিন্ন ক্ষতি হইতো, হয় অসুখ হইতো। এমন একটা সময় হয়েছিল যে আমার হাত পা মানে অবশ হয়ে গেছিল অনেক দিনের জন্য। তারপর ঢাকায় এসে চিকিৎসা করানো লাগছিল। আমি মানে আমার নানুর জীবনের এই জিন নিয়ে বাস্তব ঘটনা, অনেক ঘটনা, যেগুলার মানে সম্পূর্ণ সাক্ষী আমি, যেগুলো আমি সরাসরি দেখেছি এবং সরাসরি উপলব্ধি করেছি। আসলে মানে যারা বলে যে এইটুকুলা কিছু নাই, কিন্তু যার জীবনে ঘটে সে জানে আসলে এটা কি। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা আপনাদের মানে অনুভূতি জানতে চাই যে কেমন লাগলো এই ঘটনাগুলো এবং কেমন লাগছে আজকের এই এপিসোডটি। আরো অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনা তো থাকছেই, এবং আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের কাছে SMS পাঠান, এবং SMS পাঠানোর নিয়মটি আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি। আমাদের SMS পাঠানোর নিয়ম হচ্ছে, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে রাখেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। আজকে রাতে জমজমাট একটা রাত এবং ঘুম হারাম হবার একটা রাত, এটুকু আশা করতে পারি আর কি। দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে SMS করেছেন। আবরার আমাদের কেরানীগঞ্জ থেকে SMS করেছেন মাসুদ সবুজ, এবং মাসুদ সবুজ, নাহিদ, সানি, সায়েম, টাইম নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তারা সবাই। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি পিয়াল
পিয়াল গাজীপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আমাদের বাবু ডুমুরিয়া থেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ইথিকা আমাদের এসএমএস করেছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। বেল্লাল আমাদের এসএমএস করেছেন চিটাগাং থেকে এবং তিনি বলছেন ভূত এফএম খুব ভালো লাগছে। আমাদেরকে এসএমএস করেছেন ইমরান এসএমএস এবং তিনি আমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ভূত এফএম অসম হয়েছে এটা জানাচ্ছেন। আদ্রিতা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নুরুল ইসলাম জামালপুর থেকে এবং তিনি একা ভূত এফএম শুনছেন। বাড়ি পুঠিয়া থেকে রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে অপূর্ব, তুষার, রাফু, সৈয়ব, নিপা, সাকিব, টেন্ডুলকার খুলনা নোয়াপাড়া থেকে এসএমএস করেছেন আমাদেরকে। নাহিদ নাটোর থেকে, জুনায়েদ মোহাম্মদপুর থেকে আমাদের এসএমএস করেছেন। ভূত এফএমকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। অনামিকা ময়মনসিং থেকে আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তানি মিরপুর থেকে আমাদেরকে নতুন বছর আমাদেরকে জানিয়েছেন যে অসম স্টোরি। মারুফ কেরানীগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন। আসিফ আমাদের এসএমএস করেছেন রুয়েট থেকে, মেডিকেলের স্টোরিটা অসম, আমাদেরকে রক্ত মাখা ভূত এসএমএস করেছেন। ওকে, আমাদের সাইদুল সাভার থেকে এসএমএস করেছেন আমাদের শামস চট্টগ্রাম থেকে, রাকিবুল কে হাই স্কুল থেকে আমাদের এসএমএস করেছেন সম্ভবত আগা খান এটাতে। আমাদেরকে এসএমএস করেছেন অ্যামেজিং ইয়াসিন, স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল সেটা তিনি জানিয়েছেন। মাসুক আমাদের এসএমএস করেছেন টাঙ্গাইল থেকে। শুভ মিরপুর 10 থেকে আমাদের এসএমএস করেছেন সাব্বির মগবাজার থেকে আমাদেরকে। পাপড়ি এসএমএস করেছেন ভূতের গলি থেকে। এসএমএস করেছেন তৌফিক মিঠুন আমাদেরকে। এছাড়াও নাহিয়ান আমাদের এসএমএস করেছেন শিমু বরিশাল থেকে। এসএমএস করেছেন সুফিয়ান, এসএমএস করেছেন সাব্বির। এছাড়াও আমাদের এসএমএস করেছেন তামান্না এবং তিনি আয়ারল্যান্ডে থাকেন তাই তিনি জানিয়েছেন এবং তার বেস্ট ফ্রেন্ড অ্যারিক, তারা সবাই ভূত এফএম এনজয় করছেন এবং ভূত এফএমকে অনেক থ্যাঙ্কস জানিয়েছেন। কেউ একজন তাদের হয়ে এসএমএসটি করেছেন আমাদেরকে এছাড়াও উদয় এসএমএস করেছেন লিঙ্কন, এসএমএস করেছেন তানজিদ, এসএমএস করেছেন বন্যা। সেকেন্ড স্টোরিটা খুব ভালো ছিল, আমি তো বলেছি আরো ভালো ভালো স্টোরি আপনাদের জন্য ওয়েট করছে। আমাদেরকে কৌশিক এসএমএস করেছেন ইমতিয়াজ সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে নিয়মটি তো জানেনি। তারপরে আরেকবার জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের আরো একবার বছরের প্রথম ভূত এফএমে স্বাগত জানাচ্ছি এবং 2014 সালের আজকের প্রথম এপিসোড। এবং আশা করছি আপনারা এসএমএস এর মাধ্যমে যেটা জানাচ্ছেন, আশা করছি আপনারা সবাই আজকের এপিসোডটি এনজয় করছেন। এখনো পর্যন্ত নেগেটিভ কোনো কিছু আপনাদের কাছ থেকে শুনিনি, আমার চোখে পড়েনি আর কি। এবং আরো যে রাত বাড়বে যত, আমি আশা করছি আপনাদের ঘটনা আরো বেশি আরো জমজমাট করে তুলতে পারবো ভূত এফএম। আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে জানিয়ে দিন আপনাদের মতামত এসএমএস এর মাধ্যমে। আমাদেরকে জানিয়ে দিন আপনার মতামত, আপনার ঘটনাগুলো জানিয়ে দিন আমাদেরকে ইমেইলের মাধ্যমে, এবং আমাদেরকে আপনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিন কোন ঘটনাটা বেশি ভালো লাগছে, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান ইত্যাদি। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তারও কাছে আরো একটা ঘটনা আছে। এবং দিনার যে গত সপ্তাহে এসেছিল এবং তার কিছু ঘটনা বাকি রেখে গিয়েছিল শেষ করার জন্য, গত সপ্তাহে তার বেশি আগেই বোধহয় হবে। আমরা তার কাছে চলে আসি সরাসরি এবং তার ঘটনার জন্য, নাকি গত সপ্তাহে বোধহয় না, গত সপ্তাহে। আমরা এখন সরাসরি ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমি এখন যার ঘটনা শেয়ার করছি তার নাম হচ্ছে আব্দুর রৌফ। তিনি পেশায় একজন নাইট গার্ড। তো ঘটনাটা শুরু হয় ওনার ছোটবেলা থেকে, সেটা আজ থেকে প্রায় 50 or 55 ইয়ার্স আগে। ঘটনাটি মাদারীপুর জেলার কোনো একটি জায়গায় ঘটে। তো উনার যখন বয়স 6 তখন ওনার বাবা মা ওনাকে রেখেই মারা যান। তো উনি যৌথ ফ্যামিলিতে ছিলেন, কিন্তু ওনার যে চাচা ছিলেন, ওনার দাদা দাদি ছিলেন না, ওনার চাচা চাচিরা, তারপর ওনার আরো যে সব রিলেটিভরা ছিল, তারা ওনাকে তেমন একটা আদর করতো না বললেই চলে। তো উনি খুব অবহেলায় ওনার দিন কাটতেছিল। তো কোনো রকম চাচারা যা দিতেন উনি তাই খেতেন। তো একদিনকার সকালের ঘটনা, উনি ঘুম থেকে উঠে দেখেন যে উনি যে রুমটায় থাকতেন, তো উনি দেখলেন ওনার রুম থেকে বেরিয়ে যে ওনাদের উঠানে 3টা পিতলের কলস, এবং 3টা কলসই মুখ লাল একটি কাপড় দিয়ে বাঁধা ছিল। তো উনি কাছে গেলেন, কাছে গিয়ে ভাবলেন যে কে এসে রেখে গেছে এখানে, নাকি কেউ ভুলে এসে রেখে গেছে। উনি এটা দেখার জন্য সামনে যান। তো সামনে গিয়ে উনি একটা কলসের মুখ খুলেন। তো একটা কলসের মুখ খুলে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে অনেকগুলো পয়সা দিয়ে ভর্তি। তো উনি এটা দেখার পর একটা পয়সা যখন উনি হাতে নিতে গেলেন, তখন সেই কলসের ভেতর থেকে
একটি সাপের মতো বের হলো। তো এটা দেখে উনি সেখানে খুবই ভয় পায় এবং ভয় পেয়ে উনি সেখানে সেন্সলেস হয়ে যায়। তো যখন ওনার জ্ঞান ফিরে তখন উনি নিজেকে রুমে আবিষ্কার করেন। তখন ওনার চাচারা ওনাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তোমাকে এরকম উঠানে অজ্ঞান অবস্থায় পাইছি আমরা। তখন উনি সবাইকে বলে যে আমি এরকম 3টা পিতলের কলস দেখছি সেখানে, কিন্তু ওনারা সবাই বলে যে আমরা তো কোনো পিতলের কলস টলস দেখতে পাইনি, এসব কি বলতেছ। তো রাসেল ভাই এটা দেখার পর থেকে উনি কিছুটা অসুস্থতা বোধ করতে লাগলেন এবং তার কয়েকদিনের মাথায় তার মানে গুটি বসন্ত, যেটা চিকেন পক্স, তো ওনার সারা শরীরে ভরে গেল। তো এমন একটা অবস্থা হয় যে যেহেতু ওনার বাবা মা ছিল না পৃথিবীতে, তো উনি খুবই খারাপ একটা অবস্থায় ছিলেন। ওনাকে দেখার মতো কেউ একজন ছিল না। তো এভাবে ওনার দিন যেতে থাকে। তো এক সময় ওনার চাচা চাচিরা সবাই সিদ্ধান্ত নেয় যে ওনাকে তো আর এভাবে মানে রাখা যায় না, আর ওনার দেখভাল করার মতো কেউ নাই। তো গ্রামের কয়েকজন মিলে সবাই তাকে সিদ্ধান্ত নেয় যে তাকে মানে উনার এমন অবস্থা ছিল যে উনি মানে সবাই তার মানে বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলেন। তো সবাই ভাবলেন যে ওকে কোথাও রেখে আসি। তো ওনাদের বাড়ির পাশে একটা আম বাগান ছিল। তো ওনার চাচারা মিলে সবাই মিলে ওনাকে ধরে সেখানে গিয়ে রেখে আসে। তো যখন ওনাকে রেখে আসে, তো এর আগে ওনার গা থেকে খুব বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। তো উনি একেবারে নড়াচড়া করার মতো একটা অবস্থা ওনার ছিল না। তো ওনাকে যেদিন বিকেলবেলা সেখানে সে আম বাগানের ভিতরে রেখে আসা হয়, তো সবাই তাকে রেখে চলে আসে। তো চলে আসার পর উনি বলল যেটা, যে উনি সেদিন রাতে লক্ষ্য করলেন যে একটা মহিলার মতো কেউ একজন তার পাশে মানে একটা ঘটি বা পাত্র, পানির পাত্র নিয়ে এসে তাকে মানে শো অবস্থা থেকে উঠিয়ে তাকে পানি পান করাচ্ছে। তো উনি ভাবলেন যে পরিচিত কেউ, কিন্তু উনি একটু লক্ষ্য করলেন যে না, এখানে তো ওনার পরিচিত কেউ আসারই কথা না, কারণ ওনাকে দেখার মতো কেউ এখানে নেই। তো উনি সেই দিন যায়। তো তার পরের দিন সেম একই সময় সেই মহিলাটা আবার আসে। তো আবার এসে তাকে পানি পান করায়। তো এরকম 2 দিন যাওয়ার পর রাসেল ভাই উনি কিছুটা সুস্থতা বোধ করলেন। তো সুস্থতা বোধ করার পর উনি সেখান থেকে হেঁটে বাসায় চলে আসেন। তো এটা দেখার পর ওনার চাচা চাচি যারা ছিল সবাই খুব অবাক হয় যে ও কিভাবে হেঁটে ওইখান থেকে চলে আসলো। তো এভাবে ওনার কিছুদিন যেতে থাকে। তো উনি সুস্থ হয়ে ওঠেন। তো গ্রামে অনেকে বলে যে এই রোগটা হলে, এই পক্স হলে, যে মায়ের সেবা পেলে খুব দ্রুত সেরে ওঠা যায়। তো এরকম কিছুদিন যায়। তো বছর 2-1 পর উনি একদিন বাজার থেকে মাছ নিয়ে ফিরতেছিলেন। তো মাছ নিয়ে ফেরার সময় খুব বৃষ্টি আর ঝড় শুরু হয়। তো তিনি বৃষ্টি দেখে উনি রাস্তার পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। তো বৃষ্টি যথারীতি শেষ হয়ে যায় তখন উনি মাছ নিয়ে বের হন। তো বের হয়ে বাসার দিকে হাঁটতে থাকেন। তো উনি লক্ষ্য করলেন যে হাতে যে ওনার মাছ দুটো ছিল, তো ওটা পিছন দিক থেকে কেউ ধরে টান দিচ্ছে এবং উনি সম্পূর্ণ মানে বুঝতে পারলেন যে এটা পিছন দিক থেকে কেউ টান দিতেছে। তো যখন উনি এটা দেখলেন, মানে খেয়াল করলেন, তখন উনি পিছনে ঘুরে তাকিয়ে দেখলেন যে পিছনে কেউ নেই এবং ওনার আশেপাশে কেউ নেই এবং রাস্তাটা ছিল জনমানব শূন্য। তো উনি অনেক দূর হাঁটার পর জাস্ট উনি এটা ওনার সাথে এরকম আরো কিছু ঘটনা ঘটতেছিল। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে ওনার পাশে যে চকের মতো একটা জায়গা ছিল, যেখানে মানে ফসলি মানে ক্ষেতের মতো। তো ওই জায়গাটা উনি দেখলেন যে রাসেল ভাই বিশাল বড় একটি নৌকা, পাল তোলা একটা নৌকা, কোনো মাঝি নেই সেটাতে, এবং সেই নৌকাটা সেই ক্ষেতের উপর দিয়ে চলে যাচ্ছে। তো তখন কোনো বাতাসও ছিল না, কিন্তু উনি যেটা বললো যে এটা অসম্ভব একটা ব্যাপার এবং সেখানে কোনো পানি ছিলই না এবং ক্ষেতের উপর দিয়ে যখন এটা চলে গেল নৌকাটা, তো উনি খুবই ভয় পেয়ে যায় সেখানে। তো উনি ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। তো রাসেল ভাই ওই সময় উনি দেখলেন যে সেখানে কোত্থেকে যেন একটা ঘোড়া আসে ওনার কাছে। তো উনি খুব অবাক হয়ে ওখানেই ঘোড়াটার দিকে তাকিয়ে থাকেন এবং তখন উনি লক্ষ্য করলেন যে পিছন দিক থেকে একটা মহিলার মতো কেউ একজন আসতেছে। তো উনি মহিলাটাকে দেখে একটু সাহস পেলেন যে কেউ একজন আসতেছে, একসাথে হেঁটে যাওয়া যাবে। কিন্তু উনি অনেকক্ষণ দাঁড়িয়ে সেখানে ওয়েট করার পরও দেখলেন যে উনি মহিলাটাকে যত দূরে দেখছেন কিছুক্ষণ আগে, উনি সেই জায়গাটায়। তো উনি যে ওইখানে থেমে আছেন, কিন্তু উনি ওনার কাছে আর আসতেছেন না। তো উনি জাস্ট বাসার দিকে রওনা দিলেন তখন যে ঘোড়াটা আসলো সেখানে, তো ওই ঘোড়াটা তার সাথে তার বাসা পর্যন্ত আসে এবং মহিলাটাকেও তিনি বারবার পিছনে ঘুরে ঘুরে তাকিয়ে দেখতেছিলেন যে মহিলাটাও তার পিছু পিছে হেঁটে আসতেছে তার সাথে বাসায়। তো উনি যখন বাসায় চলে আসে, তো বাসায় এসে উনি মাছগুলো রেখে যখন মানে বাইর হয় ঘোড়াটাকে দেখার জন্য, তখন রাসেল ভাই সেখানে কোনো ঘোড়াও ছিল না আর কোনো মহিলাও ছিল না। আর লাস্ট যে ঘটনাটা ওনার সাথে ঘটে, উনি এখন যেখানে কাজ করছেন সেটা হচ্ছে বামনসুর নামের একটা জায়গা, নদীর ওই পার। তো সেখানে উনি নাইট গার্ডে ডিউটি করেন। তো উনি একদিন রাতে ডিউটি দিচ্ছিলেন, 1টা কি 1:30 হবে এরকম একটা সময়।
উনি রাসেল ভাই ডিউটি করার সময় একটা সময় লক্ষ্য করলেন যে রাস্তাটার মধ্যে দূরে একটা মহিলার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। তো উনি এরকম অনেক দেখে যে রাস্তাতে কেউ হেঁটে যাচ্ছে, তো উনি আর কিছুটা খেয়াল করেন, উনি ওই দিকটায় হাঁটতেছিল আর বাঁশি বাজিতেছিল। তো ওনার হাতে টর্চ লাইট ছিল, তো উনি টর্চ মারতেছেন বিভিন্ন জায়গায় দেখার জন্য। তো উনি যখন একটু কাছাকাছি গেলেন তখন দেখলেন যে মহিলাটাকে উনি দেখলেন যে বিভৎস একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার হাত দিয়ে এবং তার পা দিয়ে রক্ত পড়তেছে। তো এবং উনার দিকে আসতেছে, তেরে উনার দিকে আসতেছে। তো উনি দেখলেন যে ওই যে এখান দিয়ে হেঁটে আসতেছে মহিলাটা, তার ওই জায়গাটায় রক্ত পড়েছিল। তো এটা দেখার পর রাসেল ভাই উনি খুব ভয় পায়। তো উনি ভয় পেয়ে নিজে নিজে আশেপাশে যারা ছিল তাদেরকে ডাকতে শুরু করলেন যে এখানে কে আছেন দেখেন। আর উনি খুব বাঁশি বাজাতে লাগলেন। তো তখন উনি তার পিছন দিক থেকে কারো হেঁটে আসার শব্দ পেলেন। তো যখন তিনি তার পিছন দিক থেকে কারো হেঁটে আসার শব্দ পেলেন তখন তিনি পিছে তাকিয়ে দেখলেন ওই যে মহিলাটিকে যাকে তিনি ছোটবেলায় দেখছিলেন আমবাগানের ভিতরে এবং যেদিন মাছ নিয়ে ফিরতেছিলেন, সেই মহিলাটি তার পিছন দিক দিয়ে হেঁটে আসতেছে। এটা দেখার পর রাসেল ভাই যখন উনি সামনে ঘুরে টর্চ ফেলে, তো সামনে ঘুরে দেখে যে বিভৎস চেহারার মহিলাটিকে উনি সামনে দেখছিলেন সেটা নেই। তো এটা দেখার পর উনি আবার পিছনে ফিরে তাকান এবং পিছনে ফিরে তাকিয়ে দেখেন যে পিছনে যে মহিলাটাকে তিনি দেখছেন একটু আগে, সেই মহিলাটা ওনার সাথে নেই। তো এটা দেখার পর আসলে উনি খুবই ভয় পান। তো উনি অনেক যারা জিন তারায় বা এরকম যেসব বুজুর্গ লোক আছে উনি তাদেরকে কাছে গিয়ে বলেন ঘটনাগুলো, তারা কেউ তার কোনো সলিউশন দিতে পারেনি এবং কেউ বলেনি যে তার সাথে কোনো খারাপ জিনিস বা ভালো জিনিস আছে কিনা। কিন্তু রাসেল ভাই উনি প্রায় সময় এই মহিলাটিকে দেখতে পায় এবং আমি যদি রাসেল ভাই কখনো সুযোগ পাই ওনাকে নিয়ে আসবো, ওনার সাথে এই মহিলা নিয়ে আরো কিছু ঘটনা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর আমি রাসেল আজিজ। হাতে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল 2014 সালের প্রথম এপিসোড এবং 2014 সালের প্রথম ভূত এফএমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কামনা করছি প্রত্যেকেরই যেন নতুন বছর শুভ হয় এবং নতুন বছরের প্রতিটা দিন যেন সাফল্য বয়ে নিয়ে আসে। নতুন বছরের প্রতিটা দিন যেন আমরাও কন্ট্রিবিউট করতে পারি আমাদের চারপাশের মানুষের কল্যাণে, আমাদের দেশের কল্যাণে। যাই হোক, আমরা চলে যাব এখন সরাসরি ঘটনায়। তবে তারা কিছু SMS রয়েছে, SMS পড়ে ফেলতে হবে। আমাকে দেখতে পাচ্ছি জারির আব্দুল্লাহ টঙ্গী থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন। দেখতে পাচ্ছি ভূত এফএম, আচ্ছা বলতে পারলাম না, আমাদেরকে প্রথমে একটু নামটা লিখে ফেলতে হবে। সাইদুল SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন সুমন জ্যাকসন কেরানীগঞ্জ থেকে। এছাড়াও রিমু টঙ্গী থেকে আমাদের SMS করেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বিদ্যুৎ নিকুঞ্জ থেকে এবং তিনিও হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন সবাইকে। মারজান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন তার কাছে অনেক ভালো লাগছে, আনন্দিত লাগছে তার কাছে এই মুহূর্তে। নেত্রকোনা থেকে SMSটি পাঠিয়েছেন। আশিক আমাদেরকে ধামরাই থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাবাব ধানমন্ডি থেকে এবং তিনি বলছেন যে সব স্টোরিগুলোই তার কাছে অনেক এক্সিলেন্ট লাগছে। এক্সেলেন্ট তো লাগছেই, এক্সিলেন্ট সাথে সাথে তার এক্সাইটিংও লাগছে প্রত্যেকটা ঘটনা। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মারিফা এবং তিনি মতিঝিল থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে থার্ড স্টোরিটা খুব অদ্ভুত ছিল। আমাদেরকে কানিজ SMS করেছেন সেগুন বাগিচা থেকে। তিনি বলছেন যে 3 ভাই বোন তারা প্রতি ভূত এফএম প্রতি সপ্তাহে ভূত এফএম শোনেন। সাজিদ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন দ্য থার্ড স্টোরি ওয়াজ গ্রেট। আমাদেরকে এজাজ SMS করেছেন ময়মনসিং থেকে। এছাড়াও SMS করেছেন আমাদেরকে ডিজে হারুন লালবাগ থেকে। আমাদেরকে স্টারলিংক লিটন মিরপুর 6 থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জুই সুজা SMS করেছেন আমাদেরকে রিসাত। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ সুমন বিশ্বাস। রাকিব ম্যান আমাদের SMS করেছেন আমাদেরকে পাপন ময়মনসিং থেকে। আমাদেরকে মৌমিতা SMS করেছেন যাত্রাবাড়ি থেকে। পলাশ আমাদের SMS করেছেন পিডিবি থেকে। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও নাহিয়ান উত্তরা থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রোজ এবং জ্যাক, ভালো লাগছে তাই লিখেছেন। আনোয়ার আমাদের SMS করেছেন ফাহাদ খান বাড্ডা থেকে। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও মুক্তি
না, মুকিত খান সিলেট থেকে SMS করেছেন। ফুর্তি রাইজা আমাদের SMS করেছেন শোভন, এবং তিনি বলছেন আজকে ভূত FM সুন্দর হচ্ছে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মুন তো পড়লাম। ডক্টর সারওয়ার আমাদেরকে SMS করেছেন মোহাম্মদপুর থেকে, এবং তিনি বলছেন অ্যাম্বুলেন্সের স্টোরিটা সুন্দর ছিল, এবং আমাদেরকে SMS করেছেন। ডক্টর সারওয়ার একটা প্রশ্ন করেছেন আমাদের প্রথম অতিথিকে, যে শেষ পর্যন্ত লাশটাকে পৌঁছে দেওয়া হয়েছিল কিনা, এটা তিনি জানতে চেয়েছেন। সুমন আমাদের SMS করেছেন শফিক, এবং তিনি পাকিস্তান থেকে আমাদের সঙ্গে আছেন তাই লিখেছেন। আমাদেরকে উষা SMS করেছেন আমাদেরকে রিশাদ। এছাড়াও মৃদুল আমাদের SMS করেছেন আমাদেরকে শাওন। এছাড়াও ঢাকা থেকে পূজা আমাদের SMS করেছেন। সুমন আমাদের SMS করেছেন মিঠুন চিটাগং থেকে। ইঞ্জিনিয়ার সোহেল আমাদের SMS করেছেন নাফিজ। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অপু কর্মকার। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন অনামিকা সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে তার পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন আরেকবার বলতে হবে আপনার নামটা। আমি রাশিদুজ্জামান খান রাসেল, মাদারীপুর থেকে এসেছি। তো আমার এখন যে ঘটনাটা, আমাকে আপনার একটা প্রশ্ন ছিল ডক্টর সারওয়ার করেছিলেন। লাস্টটা শেষ পর্যন্ত পৌঁছানো হয়েছে এবং ভালোভাবে পৌঁছে দিয়ে আসছে ড্রাইভাররা। পরের দিন আমার সাথে দেখা করেছে। ওকে, আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনাটি আমার নানুকে নিয়ে, আমার নানুর ঘটনা সম্পূর্ণ। এই ঘটনাটি আমার পরিবারের যারা আছে তারা সবাই কম বেশি জানে যে আমার দুই মেয়ে আজকে আপনার সঙ্গে মাকটুন এবং অর্পা আমার সঙ্গে আসছে। আমার অনেক মামাতো ভাই, খালাতো ভাই সবাই এই ঘটনাগুলা শুনছে এবং শুনতেছে। এখন রেডিও ফুর্তিতে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল লিসেনারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো আমার নানু তাকে নিয়ে পরীক্ষা শেষে বেড়াইতে যায় তার দেশের বাড়ি সুরেশ্বর, যেটা শরীয়তপুর জেলায় হালইসার গ্রামে। তো ওইখানে যাওয়ার পরে একদিন রাত্রে আমার নানুর চাচি এবং নানুর ভাই দুজনে আমার নানুকে নিয়ে ওই ভারে বসে, আর কি বলে এটা, ভারে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, অনেক জিকির করতে থাকে। এটা হলো জিন তাদের সাথে আনে আর কি, যেটাকে বলে। তো আমার নানু এটা জিকির করতে হঠাৎ আমার ভয়টা শুরু হয়ে যায়, যে হঠাৎ আমার নানু লাফ দিয়ে উঠে করে একটা প্রচন্ড শব্দ করে সে দাঁড়িয়ে যায়। তার চোখ দুটো রক্তে লাল, এরকম দেখতে প্রচন্ড ভয়ঙ্কর। আমি ওইটা দেখে নিজ দিক করে আমি বসে যাই। তারপর ওরা আমার ওই নানা এবং নানুর চাচি তাকে অনেক প্রশ্ন করে। সে বিভিন্ন প্রশ্ন বলে যে আমি নদীর পাড়ে থাকি, রক্ত খাই, মোরগ খাই। তোমার এই বাল্যক যাকে যার সাথে আসে তাকে বাল্যক বলে। এই বাল্যক তো আমাকে আগে অনেক খাওয়াইতো, এখন খাওয়ায় না। এটার একটা ঘটনা আছে যে আমার নানুকে স্বপ্নে দেখাইতো আগে, যে একজন হুজুর সে এসে বলতো যে তুই অমুক জায়গায় 2টা মুরগি, কালো মুরগি রাইখা দে। তো নানু আমাদের সাথে আলাপ করতো, নানার সাথে, আমার খালারদের সাথে। তারা বলতো তোমার যেহেতু স্বপ্নে দেখায় তুমি দিও। আমরা ওই 2টা কালো মুরগি এনে ওই আমার নানুর বাড়ির পিছনে, এটা মাদারীপুরের, যখন রাখতাম রাত্রেবেলা সন্ধ্যার দিকে রাইখে আসতো। ও যেইভাবে বলতো ওইভাবে বেঁধে রেখে আসতো। সকালবেলা দেখতাম ঠিক ময়লা ফালায় যেখানে, ওইখানে শুধু পশমগুলো আছে, আর কিচ্ছু নাই, মুরগি 2টা নেই। এরকম কয়েক সপ্তাহ যাওয়ার পরে আমার নানুর অনেক অসুস্থ হয়ে পরে সে এক হুজুরের কাছে যায়। পাশেই আমার এক মামাতো ভাই আরবাব এবং আদিয়াপ, ওরাও শুনছে কথা। ওর দাদা এইগুলার চিকিৎসা দিত, তার কাছে যায়। যাওয়ার পরে সে বলছে যে আপনি আর এইগুলা করেন না, দিয়েন না, এটা একটা শয়তানের খেলা। পরবর্তীতে যাই হোক ওই ঘটনা চলে গেল। আমি ওই নানুর বাড়ি, তাকে জিজ্ঞাসা করে এর মধ্যে ওই আমার নানু বলতেছে যে এই বাড়িতে 3 মাস পরে একটি বিয়া হবে, বিয়া ঢোল ঢক্কর বাজায় বিয়া। আপনার ওই 3 মাস পর, যখন 3 মাস শেষ হয়, ওই দিনই আমার এক মামি সে বিষ খেয়ে ওই বাড়িতে, যেদিন ও বলেছিল ওই দিনই মারা যায়। বিষ খেয়ে সে আত্মহত্যা করে। আমার মামি, সেই মামি তখন ক্লাস 10-এ পড়তো, আমার মতোই। আমিও 10-এ পড়তাম, মামিও 10-এ পড়তাম। আমার মামা বিয়ে করেছিল নতুন, 6 মাস হবে। ঠিক 3 মাস পর আমার নানি মারা যায়। তার যা বলছিল সত্য হয়েছিল।
যাই হোক, আমি আমার মূল ঘটনায় চলে যাই। পরে আমার নানি যখন মানে এগুলো জিজ্ঞেস করতে, হঠাৎ আমার নানি মানে ভার চলে যায়, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো আমি মানে আমার খুব বাথরুম চাপে। তো গ্রামের বাড়ি, তো ঘরের পিছনে বিরাট একটা মানে বাগান, জঙ্গল, ওই জঙ্গলের এক সাইডে বাথরুম, একদম এক সাইডে। তো আমি আমার ওই নানাকে বলি, নানা আমি একটু বাথরুমে যাবো। তা নানা আমাকে একটা হেরিকেন জ্বালিয়ে আমাকে নিয়ে যায় বাথরুমে, ওইখানে দিয়ে বলে তুমি ঢুকো, আমি সামনে আসি। তো আমি হেরিকেনটা বাইরে রেখে আমি বাথরুম শেষ করে আমি যখন বেরোই দেখি ওই নানা নাই, হেরিকেন ঠিক জ্বলতেছে। তো আমি হেরিকেনটা নিয়ে একটু ভয়ে ভয়ে আগাইতেছি। যেই ঘরের সামনে আসছি দেখি আমার নানু বাইরে হাইটা যাইতেছে। তো এরকম অনেকবার হয়েছে আমার নানুর সাথে, যখন এটা ভার করে তখনই নানু ঘরের থেকে বাইরে দৌড়ে যায় গিয়া। তো আমরা পিছ থেকে তাকে ধরে রাখতাম। আমি ওই দিনই স্বাভাবিক মনে করছি নানু মনে হয় বাইরে যেতেছে গিয়া। তো আমি নানুর পিছ দৌড় দিলাম। দৌড় দিয়ে গিয়া নানুকে যখন ওই বাড়ির উপরে মানে সামনে একটা বড় রাস্তা, মাটির রাস্তা কাটছে, ওইটা এখন পিচ ঢালি হয়ে গেছে, আগে অনেক বড় রাস্তা ছিল। ওই রাস্তা থেকে নানুর বাড়ির থেকে রাস্তায় উঠতে অনেকটা উপরে উঠতে হয়। তো আমি নিচ থেকে নানুরে যখন আমার মানে তার কাপড়টা ধরলাম, নানু কই যান দাঁড়ান, সে আমাকে একটা ধাক্কা দিল। আমি উড়ে মানে ওই রাস্তার আর এক পারে গিয়ে পড়ে গেলাম। মানে এত শক্তি ছিল যে আমি কাপড়টা ধরে রাখছি, আমাকে এক টান দিয়ে ফালাই দিয়ে নানু ওই রাস্তা দিয়ে নাইমা নদীর পার, ওইখান থেকে কিছু দূর আগাইলেই চারপাশে আখ খাত, ধান ক্ষেত, ওইটার মাঝখান দিয়ে পথ। ওই নদীতে আমরা সবাই ওই বাড়িতে বেড়াইতে গেলে গোসল করি, এবং ওই বাড়ি এবং এলাকার লোকজন ওই নদীতেই গোসল করে। তো তখন এত রাত্রে নানু হেঁটে হেঁটে ওই নদীর পারে চলে গেল, আমি তার পিছ চিল্লাচিল্লি করতে করতে যাইতেছি। আমি যাইতে যাইতে দেখি নানু নদীর মাঝে মানে কিছু দূর হাইটা, ওই নদীর ভিতরে অনেক দূর হাইটা যাওয়া যেত, মানে বুক পর্যন্ত পানি ছিল। তারপরে আবার বড় নদী, পদ্মা নদী অনেক বড়। তো ওই নদীর মানে কিছু দূর গিয়ে সে ডুব দেয় আর বড় বড় মাছ উঠায় আর মাছ খায়। আমি বাইরে এই পারে দাঁড়ায় এত চিৎকার করতেছি, সে করে গিয়ে কিছুক্ষণ পরে ডুব দেয়, উঠে একটা মাছ খায়, আবার আমার শিক্ষা মাইরা বলে এই তুই খা। আমি বলতেছি যে নানু আমি মানে সব লোকজন ডাককে আনবো, আপনি আসেন এমন করেন না, আসেন। অনেকক্ষণ ট্রাই করতেছি, কিন্তু সে আর আসতেছে না, সে খালি ডুব দেয় আর ওইটা করে। তখন দূর থেকে একটা নৌকা, বড় নৌকা আসতেছে। নৌকাটার এক মানে রাসেল ভাই, নৌকার এক সাইডে যে ওরা রাত্রে সকালে ভাত রান্ধে এবং ওরা খায়, পরে পদ্মায় যায় মাছ ধরতে। তো ওই যখন আপনার ওই আগুন জ্বলতেছে, দেখতেছে, তখন আমি নানুরে বললাম ওই যে নৌকার লোক আসতেছে, ওই দিয়ে আপনার এখন ওই আগুন দিয়ে আপনার এখন ধরাবো। এটা বলার সাথে সাথে নানু করলো কি আস্তে সুন্দরভাবে উঠা আমার পাশ দিয়ে আবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতেছে। তো আমিও তার পিছ হাঁটতে হাঁটতে বাড়ির দিক যাইতেছি। ঠিক যখন ওই রাস্তাটার কাছে গেছি, সে করলো কি মানে সে হলো হাঁটে, আমি হলো দৌড়ে। বিষয়টা এরকম, আমি পিছ দৌড়ে আর সে হলো হাঁটতে যায়, মানে সে এত স্পিড তার হাঁটায়। পরে ওই রাস্তার উপরে যখন উঠা আবার যখন নামতে গেছে, আমি একটু পিছনে। এরপর যখন আমি রাস্তার উপরে উঠতে দেখি কেউ নাই। আমি দৌড়ে গেছি, আস্তে আস্তে যাই ঘরের ভিতর যখন ঢুকলাম, ঘরে গিয়া দেখি রাসেল ভাই আমার যেই নানু ওই যে দিন তার উপরে ভার করছিল, তারপর সে ঠাস করে শুয়ে পড়ে, সেই নানু সেইভাবে আছে শোয়া, সেই জায়নামাজটার উপরে, তার গায়ে কোনো ভিজা পানি পুনি কিচ্ছু নাই। আমি একদম আমার সমস্ত শরীর অপস হয়ে আমি আর কথা বলতে পারি না। আমি আস্তে মানে নেমে আমি তখন চিন্তা করি যে আসলে সে আসলে ভিজা নদীর থেকে ডুবাইয়া তার এই অবস্থা। আমি অবাক হয়ে যাই। আমি আবার একটু পাশে ওই যেখানে তারা মানে গোসল করে আসা মহিলারা কাপড় পাল্টায়, ওইখানে আবার একটু হুকি দিয়া দেখতে যাই দেখি যে ওইখানে কাপড় চোপড় কোনো কিছু নেই। এই আমি ঘরে আসলাম আর আমি অজ্ঞানের মতো হয়ে আসতে পড়ে গেলাম। ওইভাবে আমি 2 দিন ছিলাম। পরবর্তীতে আমাকে তারা এত ডাকছে উঠানোর জন্য, আমি আর উঠতে পারি নাই। আমাকে খাওয়ার জন্য ডাকছে, বিভিন্ন করছে তারা, এসে তুমি ভয় পাইছো নি জিজ্ঞাসা করতেছে। আমি কিছু বলার শক্তি আমার ছিল না ওইখানে। পরে আমার ওই জায়গা যে আমার নানু এরা সবাই যে ওইখানে জান শরীফ মৌলানার একটা দরবার শরীফ আছে, সুরেশ্বর পীরের বাড়ি বলে সবাই, ওইখানে আমাকে নিয়ে গিয়ে ওই জায়গা যখন একটা হুজুরের দিয়ে ঝাড়ফুঁক করে এবং গোলাপ জল আছে ওইটা পইরা আমার গায়ে পানি মারে, তারপরে আমি ওই সাথে সাথে আমার শরীর ভারও চলে যায়, আমি সুস্থ হয়ে তারপরে আমি মাদারীপুর চলে এসে। এই ছিল আমার ঘটনা। সকলকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ঘড়িতে সময় রাত 12:57। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে 2014 সালের প্রথম ভূত এফএম এবং আপনাদের SMS পাচ্ছি আমরা।
আমি দেখতে পাচ্ছি আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন নিপা, আমাদেরকে শাকিল মাহমুদ মিলন বরিশাল থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জলি আনোয়ারা চট্টগ্রাম থেকে এবং আমাদেরকে SMS করে তিনি রিসেন্ট স্টোরিটা তার কাছে বেশ ভালো লেগেছে। আমাদেরকে মুন হোসাইন SMS করেছেন এবং তিনি খুব ভয় পাচ্ছেন স্টোরি শুনে, সেটা তিনি লিখেছেন। আমাদেরকে ইমন SMS করেছেন মিরপুর 1 থেকে। রিয়াদ আমাদের SMS করেছেন ঢাকা থেকে, ভালো লাগছে তাই লিখেছেন। সাইমন আমাদের পল্লবী থেকে SMS করেছেন এবং তিনি মাত্র জয়েন করলেন আমাদের সাথে। সাদিয়া আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে। তানভীর ইসলাম তানিম আমাদের SMS করেছেন সাভার থেকে। আমাদেরকে SMS করেছেন আরিফুল, এছাড়াও স্বপন SMS করেছেন জিসান এবং অশ্রু। আমাদেরকে SMS করেছেন আনান, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রাজ ফারদিন, নাফিজ খুলনা থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জাহির খান, SMS করেছেন মাসুদ রাজপুর নাটোর থেকে। আমাদের SMS করেছেন রাকিব ম্যান একে খান একে স্কুল থেকে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি উৎস উত্তরা থেকে এবং তিনি বলছেন ফার্স্ট গেস্টের স্টোরিটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তিনি এতক্ষণ ধরে ঘটনা বললেন। আমাদেরকে তৌহিদুর SMS করেছেন, তৌহিদুর রহমান রনি। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি জাবিন, SMS করেছেন আমাদেরকে নন্দন এবং আমাদেরকে SMS করেছেন চয়ন শান্তিনগর থেকে। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি হিয়া, আনা এবং সুইটি ময়মনসিং থেকে। সবাই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। মনসুর আমাদের SMS করেছেন আমাদেরকে টিপু সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনি যদি আমাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে চান, অর্থাৎ ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান, তাহলে আপনি আমাদের ইমেইল অ্যাড্রেসটি মনে রাখুন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আপনি অবশ্যই শুরুতে প্লিজ উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে আপনি ঘটনাটিকে এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা লিখে না পাঠিয়ে সরাসরি আপনার ঘটনাটি রেকর্ড করে তারপরে আমাদের কাছে পাঠিয়ে দিন। আর ঘটনাটি সবসময় আপনার হতে হবে এমন কোনো কথা না, আপনার পরিবারের কারো হতে পারে, আপনার খুব ঘনিষ্ঠ কোনো বন্ধুর হতে পারে। তবে আমরা কখনোই অ্যাকসেপ্ট করি না এ ধরনের কোনো ঘটনা যে ঘটনাটি পূর্বে কোথাও প্রকাশিত হয়েছে। কেউ যদি নিজের ঘটনাও শেয়ার করে থাকেন অন্য কোথাও, তাহলে আমরা সেটা প্রচার করতে চাই না। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে, কিন্তু SMS তো পড়বই আর ঘটনাও শুনবো আমরা। তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে, বিরতিটা নিয়ে আসি, আমাদের সঙ্গেই থাকবেন। আর তার আগে জানিয়ে দিই যে আনফরচুনেটলি যদি আজকের এই এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে কি করবেন। আপনাকে সেক্ষেত্রে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোডটা আপনি পুনরায় শুনতে চান সেটা কিন্তু আপনি চাইলে সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর যদি আপনি চান যে ভূত FM টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে কি করতে হবে, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT, স্পেস দিয়ে টাইপ করতে হবে কোড নাম্বারটি এবং কোড নাম্বারটি হচ্ছে 92125 এবং এসএমএসটি সেন্ড করতে হবে 3123 নাম্বারে এবং তাহলে দেখবেন যে টিউনটির সঙ্গে সঙ্গে আপনার হয়ে গেছে। এই ছিল নিয়ম কানুন এবং আপনাদের অনেকেই এই মাত্র জয়েন করলেন, সুতরাং যারা জয়েন করেছেন তারা SMS এর মাধ্যমে আমাদের জানাবেন যে নতুন বছরটা আপনার মানে কি বলবো, যে নতুন বছরে আপনি ভূত এফএমের কাছ থেকে কি এক্সপেক্ট করেন সেটা আপনি অবশ্যই আমাদের অনেক প্ল্যান রয়েছে। তো আমরা মিলিয়ে টিলিয়ে কিছু একটা করতে চেষ্টা করবো, অবশ্যই অফকোর্স আমরা সেটা চেষ্টা করতে পারি। আর আমাদেরকে সেই জন্যই আপনাদের SMS করতে হবে এবং আপনাদের SMS গুলো আমাদের কাছে কিন্তু সযত্নে সংরক্ষিত থাকে এবং আমরা সব SMS না পড়তে পারলেও আমরা নিজেরা কিন্তু পড়ি ম্যাক্সিমাম যে সমস্ত SMS গুলো রয়েছে। সো আপনারা আপনাদের মূল্যবান যে সমস্ত মতামত, সেই মতামতগুলো অবশ্যই SMS এর মাধ্যমে আমাদের শেয়ার করতে পারেন, ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারেন, ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন। আচ্ছা, ফেসবুকের অ্যাড্রেসটা দেওয়া হয়নি। ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti। চলে যাচ্ছে একটা বিরতিতে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মাদারীপুর থেকে এই অবস্থায় এসছেন, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ স্টুডিওতে কষ্ট করে আসার জন্য। আমরা আমার পক্ষ থেকেও ধন্যবাদ, নতুন বছর শুভেচ্ছা। ওকে, আমরা চলে যাব এখন একটা বিজ্ঞাপন বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
শুনছেন সবসময়ের ভিডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছে আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:07 এবং চলছে ভূত এফএম এর নতুন বছরের প্রথম এপিসোড। আমি এবং মাসুম একসাথে আছি এবং আমরা আশা করছি যে আপনাদের সবার নতুন বছরটা অনেক 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 ভালো কাটবে। যাই হোক, সবাইকে আরও একবার এই আওয়ারেও আরও একবার আপনাদেরকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি সবাই এনজয় করছেন আমাদের সাথে এবং বাকিটা সময় আমাদের সাথেই থাকবেন। আমরা চলে যাব আরও একটি ঘটনায় এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবেন ফারনান। এবং ফারনান এসছেন পুরান ঢাকা থেকে। তার কাছে আমি তার সেই ভয়ঙ্কর ঘটনাটা যেটা আমি শুনেছি আর কি, সেই ঘটনাটা শুনে ফেলি। হ্যালো লিসেনার্স, আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। আর প্রথমেই রাসেল ভাই এবং মাসুম ভাইকে আমি জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও ফুর্তি যারা লিসেনার্স আছেন এবং ভূত এফএম যারা লিসেনার্স তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি সর্বপ্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের পুরনো ঢাকার একটা ঘটনা এবং একটা বাসার সাথে রিলেটেড এই ঘটনাটা। এবং এই বাসাটা এখন বর্তমানে কোথায় আছে সেটা এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, হয়তো বা সেটা শাখারি বাজার অথবা তাঁতি বাজারের কোনো একটা জায়গায় এখনো বাসাটা রয়েছে। কিন্তু বর্তমানে বাসাটা একটা 4তলা বিল্ডিং, কিন্তু এর আগে বাসাটা একটা অনেক পুরনো একটা বাসা ছিল এবং সেটাকে ভেঙে তারা এখনকার অবস্থায় নিয়ে আসে। আর এই বাসার মালিক যে ছিল এখনো অবশ্য মালিক আছে সেটার, উনি হচ্ছেন একজন পুরনো হিন্দু জমিদার। তো উনি ছিলেন একজন হিন্দু জমিদার এবং ওনাদের বাসাটা যখন প্রথমে পুরনো ছিল কনস্ট্রাকশন করানোর আগে, তখন এই বাসাটার একটা স্পেসিফিক নাম সবাই জানতো এবং এই বাসাটার নাম ছিল যে মন্দির আলা বাড়ি। কেননা বাসাটা অনেক পুরনো, অনেক দেয়ালগুলো অনেক পুরনো ছিল, দেখতেও প্রায় ব্রিটিশ আমলের বাসাগুলোর মতো ছিল। এবং সব থেকে যেটা মানে দেখার বিষয় ছিল সেটা ছিল যে মানে ছাদের উপরে, 3তলা ছাদের উপরে যে ওদের যে চিলেকোঠা ছিল সেটার উপরে মানে 4টা গম্বুজের মতো ছিল, সেটা ঠিক মন্দিরের মতো। এই জন্য অনেকেই সেই বাসাটাকে মন্দির আলা বাড়ি নামেও ডাকতো। তো সেই বাসাটাকে যখন ভেঙে মানে কনস্ট্রাকশনের জন্য ফাউন্ডেশন দেওয়া হবে, ঠিক তখনই তারা যেটা পায় যে মাটি যখন খোঁড়া হয় ফাউন্ডেশন দেওয়ার জন্য, তখন তারা ওই বাসাটার নিচ থেকে প্রায় 7টা কুয়া পায়। এবং সব থেকে অবাক বিষয় ছিল প্রত্যেকটা কুয়াই ছিল তখন জীবন্ত। এত পুরনো দিনের বাড়ি, মানে জীবন্ত কুয়া পাওয়াটা মানে একটা অবাক বিষয় ছিল। এবং প্রত্যেকটা কুয়া থেকে নাকি প্রচুর পানি বেরোচ্ছিল। তো তারা তারপর এই কুয়াগুলোকে মানে মাটি দিয়ে ভরাট করে পরে সেখানে একটা বর্তমানে যে বিল্ডিং সেটাকে দাঁড় করায়। তো যখন এই বাসাটাকে ফার্স্টে বানানো হয়, তারপর যে বাসার যে মালিক, যে হিন্দু জমিদার ছিলেন, তারা সবাই বাসায় উঠে স্থায়ীভাবে থাকা শুরু করে। তো প্রথমে বেশ কয়েকদিন মানে কোনো সমস্যা হয়নি, বাসায় সব ঠিকই ছিল। কিন্তু একদিন হঠাৎ করে যে বাসার যে ওনার, সে হঠাৎ করে রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলো। এবং সেই স্বপ্নটা এরকম ছিল যে সে তার বাসার যে 4তলার ছাদ, সেখান থেকে প্রত্যেকদিন রাতেই নাকি দেখতো যে তাকে কেউ একজন মানে গলা চেপে ছাদ থেকে ফেলে দিচ্ছে। এবং সেটা ছিল অনেক ছোট্ট একটা বামুনের মতো মানুষ, এবং তাকে গলা চেপে ফেলে দিত এবং তাকে বলতো যে তুমি কাজটা ভালো করনি। তো এরকম সে প্রায় অনেক দিন, প্রায় 7 থেকে 8 দিন একই স্বপ্ন বারবার দেখতো। কিন্তু তখন সে বুঝতো যে মানে হয়তোবা কোনো রিজন আছে এটার পিছনে, কেননা এই বাসাটা অনেক পুরনো দিনের ছিল এবং তাদের যে বাপদাদার যে মানে কোনো একটা হয়তো সমস্যা আগে থাকতেই পারে। তো তারপর সে যেটা করলো যে বাসায় অনেক পুরোহিত ডেকে আনলো, তারপরে সে বাসায় অনেক পুজো দিল। কিন্তু তারপরে যেটা হলো যে এই স্বপ্নটার সাথে দেখা বন্ধ ঠিকই হলো, মানে সে আর এই স্বপ্নটা দেখলো না ঠিকই, কিন্তু কিছুদিন পরপর বাসার যে যারা সদস্য ছিল তারা মানে হুটহাট করে কিছু ছোটখাটো অদ্ভুত জিনিস বাসায় দেখতো। এবং সেটা হচ্ছে যে অনেক সময় ছোট ছোট বাচ্চার কান্না শব্দ সেই বাসা থেকে শোনা যেত হঠাৎ করে। এবং মাঝে মাঝে কেউ হয়তো যখন সিঁড়ি দিয়ে উঠতো উপরে দিয়ে, তখন দেখতো যে কোন একটা কালো ছায়া এপাশ থেকে ওপাশে চলে গেছে। এরকম অনেক ঘটনাই ভাইয়া মানে ওখানে তখন জানা যায়। এই ওই বাসাটার মানুষ যারা ছিল তারা দেখতো। আর সব থেকে বেশি কমন যেটা ছিল, যখন কেউ ওই বাসার রুমগুলোতে একা থাকতো, মানে সম্পূর্ণ একা, যখন লাইট অফ করে ঘুমাতে যেত, একটা অদ্ভুত শব্দ তাদের কানে আসতো, সেটা হচ্ছে কেউ অনেক জোরে জোরে নাক ডাকছে। এরকম অনেক কমন ঘটনাই বাসার যারা থাকে তারা সবাই মোটামুটি ফেস করছে। কিন্তু এখন স্পেসিফিক একটা ঘটনা আমি শেয়ার করবো, সেটা হচ্ছে ওই বাসার 4তলায় একটা খ্রিস্টান ভাড়াটিয়া ওঠে, মানে খ্রিস্টান দম্পতি ওঠে, তারা এই ঘটনাটা ফেস করে। এবং তারা যখন ফার্স্টে ওই বাসায় থাকা শুরু করে, প্রথম তারাও মানে কোনো সমস্যা আসলে কিছু একটা দেখেনি। কিন্তু একদিন রাত্রে নাকি যে হাজবেন্ড ছিল, মানে তার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ওই বাসাটায় রাতে থাকতো, ওই রুমটাতে 4তলা যে ফ্ল্যাটটাতে সেখানে থাকতো।
একদিন রাতে হাজবেন্ডকে সম্পূর্ণ একা সেই বাসাটাতে রাতে থাকতে হয়। তো ঠিক যখন সে রাত্রে মানে তার রুমে ঘুমিয়েছিল, তখন প্রায় গভীর রাত্রের দিকে সে একটা অদ্ভুত শব্দ তার কানে আসলো। সেটা হচ্ছে যে হঠাৎ করে মানে পানি পড়া শব্দ, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়া শব্দ। তখন সে চিন্তা করলো এত রাত্রে মানে পানি কোত্থেকে আসবে। সে ভালো মতো শব্দটাকে শুনলো এবং সে দেখলো যে এটা আসলে বাইরের থেকে না, এটা হচ্ছে তার রুম থেকে আসলে আসতেছে এবং এই শব্দটা তার পাশের রুম থেকে আসতেছে, সেটা তার বাথরুম থেকে আসতেছে। মনে হচ্ছে কেউ সেই বাথরুমে গোসল করছে এবং সেই গোসল করাটা এমন যে ভাইয়া যে কেউ যদি মগ থেকে পানি নিয়ে বালতি দিয়ে গোসল করে ঠিক যেরকম শব্দ হবে, ঠিক সেরকম ঝপঝপ করে শব্দ হচ্ছে একটু পরপর। সে তখনও মানে কিছু বুঝতে পারেনি আসলে কি হচ্ছে। সে চিন্তা করে যে আমি পাশের রুমে যেয়ে দেখি, কেননা বাসায় তখন একদম খালি ছিল, তার ওয়াইফও বাসায় ছিল না। এই শব্দ কোত্থেকে আসবে আসলে? সে বাথরুমের সামনে গেল এবং দেখলো যে বাথরুমের গেটটা অর্ধেক ভেড়ানো এবং বাথরুমের লাইটটা তখনও জ্বলছিল। এমনকি সে যখন বাথরুমটা থেকে 2 হাত দূরে, ঠিক তখন তার মনে হচ্ছিল যে বাথরুমের ভিতরে কেউ দিব্যি গোসল করছে। পানির ঝপঝপ শব্দ সে তখনও শুনছিল, কিন্তু যখন সে বাথরুমের গেটটাকে ধাক্কা দিয়ে সরালো, সে দেখলো যে ভিতরে কিচ্ছু নেই এবং ফ্লোরটা সম্পূর্ণ শুকনা, 1 ফোঁটা পানিও সেই ফ্লোরে ছিল না এবং বালতিগুলো সম্পূর্ণ উল্টানো ছিল। তো এটা দেখার পরে সে বেশ ঘাবড়ে গেল। আর এই বাসার কিছু কিছু স্পেসিফিক ঘটনাগুলো সে আগে থেকেই জানতো এবং সে তখন ভয় পাওয়া শুরু করলো যে ব্যাপারটা কি আসলে, এই শব্দ আমি কোত্থেকে পেলাম। সে সাথে সাথে বাথরুমের গেটটা লক করে দিল এবং লাইটটাকে অফ করে তার পাশের রুমে সে ঘুমাতে চলে গেল। সে বেশ কিছুক্ষণ ঘুমালো। ঠিক তার কিছুক্ষণ পরে আবারও একই ধরনের শব্দ আবারও সে শুনতে শুরু করলো, সেই পানির ঝপঝপ শব্দ, এবং মনে হচ্ছে কেউ আবারও সেই বাথরুমে আবারও গোসল করছে। কিন্তু এইবার আর তার সাহস হলো না। সে চিন্তা করলো যে না, এইবার আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। এখানে আমি আরেকটা কথা বলবো, মানে সেই যে বেডরুমটাতে ঘুমাচ্ছিল সে তার রুমে ওই আমরা যে ডিম লাইট যেটাকে বলি, সেই রকম একটা লাইট জ্বালানো ছিল তার রুমে, মানে ঘুটঘুটে অন্ধকার ছিল না। আর তার যে বেডটা ছিল সেটা হচ্ছে আপনার অনেক উঁচা এবং নিচে যে খালি জায়গা থাকে, মানে বক্স খাট না, এরকম একটা বেডে সে ঘুমাচ্ছিল, মানে নিচে খালি জায়গা। তো সে চিন্তা করলো যে না, এবার আমি আর পাশের রুমে মানে খাটটা অনেকটা এরকম যে খাটের নিচে ঢোকা যায়। হ্যাঁ রাইট, হ্যাঁ এরকম, মানে এরকম পুরান ঢাকায় আমাদের এরকম খাট এখনো রয়েছে। ওকে। তো সে চিন্তা করলো যে না, আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। আর সে তার মানে সে সাহসটা হারিয়ে ফেলছিল। সে চিন্তা করলো যে না, আমি একদম আমার বেডরুমের দরজা খুলে একদম নিচে চলে যাব, মানে নিচে গিয়ে কাউকে যদি পাই তখন কাউকে ঘটনাটা শেয়ার করব, মানে একা শেয়ার থাকতে পারতেছিল না ভয়ে। তো সে যেটা করলো যে খাট থেকে যখন সে নামতে যাবে তখন সে যেটা দেখলো যে তার খাটের নিচ থেকে 2টা পায়ের পাতা বের হয়ে আছে এবং সেটা অনেকটা এরকম যদি খাটের নিচে কোনো একটা লাশকে রেখে দেওয়া হয় এবং সেটা যদি 2টা পায়ের পাতা বের হয়ে থাকে ঠিক যেমন দেখাবে ঠিক সেরকম। আর ওই 2টা পায়ের পাতা এত মোটা ছিল এবং কালো ছিল যে মানে সেটা দেখে প্রচুর ভয় পেয়ে গেল এবং তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছিল না। সে ডিম লাইটের মৃদু আলোয় এই জিনিসটা দেখার সাথে সাথে বিছানা থেকে নামার সাহস আর পেল না। সে বিছানায় তার একটা কম্বল ছিল, সেই কম্বলটা মানে মুখের উপরে নিয়ে রাখলো যাতে আর কিছু সে দেখতে না পারে, কোনো কিছু যদি আরো ঘটে সে যাতে এগুলো দেখতে না পারে। এবং সে যেটা করলো যে একটু পরে যখন সে কম্বলটা তার মুখ থেকে সরাতে যাবে তখন দেখলো যে সেটা সরানো যাচ্ছে না। মনে হচ্ছে তার উপরে কেউ চেপে বসে আছে, কোনো একটা অশুভ শক্তি তার উপরে চেপে বসে আছে এবং তাকে দম আটকিয়ে মেরে ফেলার চেষ্টা করতেছে। তখন সে প্রচুর মানে চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর, সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারলো না। সে অনেক মানে যেটা করলো যে অনেক মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সে আর মানে রেহাই পেল না। হঠাৎ একটা সময় তার আর কিছু খেয়াল নেই তার সাথে কি হয়েছিল, এবং যখন ভোর হয় ঠিক ভোরের দিকে সে যখন দেখে যে সে তার রুমের মেঝেতে পড়ে আছে এবং তার রুমের যা যা আসবাবপত্র ছিল, বিছানার চাদর, এগুলো সবকিছু মানে এলোমেলো, মনে হচ্ছে রুমটার ভিতরে এসে কেউ মানে সবকিছু তছনছ করে গেছে এরকম মনে হচ্ছে। এবং সবকিছু প্রত্যেকটা জিনিস ভাই মানে ওলট পালট করা ছিল তখন মানে রুমের ভিতরে, মনে হচ্ছে কেউ মানে এই রুমে থাকাটা মানে কেউ পছন্দ করতেছে না এরকম কিছু একটা। এর পরদিন সেই বাসার মালিককে এই ঘটনাটা জানায় এবং সেইখান থেকে মানে তার মানে যা যা ছিল সেখান থেকে মানে সে আর থাকে নাই, সে বাসাটা আর ভাড়া থাকে না এবং সেখান থেকে সে চলে যায়। এই ঘটনাটা আমাকে ওই শাঁখারী বাজারের এক পরিচিত এক লোক আমাকে শেয়ার করে, তো ওই ঘটনাটা আমি শেয়ার করলাম। অনেক ধন্যবাদ ফারনান আপনাকে, এবং আশা করছি যে আপনাদের প্রত্যেকেরই এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আমরা চলে যাব SMS এ।
সাইমন পল্লবী থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আরমান হোসেন সূর্য নাটুর থেকে আজকের ভূত এফএম তার কাছে ভালো লাগছে আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এমডি শাওন আজকের ঘটনাগুলো ভয় লাগছে না তার কাছে এবং তিনি বলছেন প্লিজ আগামী এপিসোড থেকে ভয়ঙ্কর ঘটনা চাই এটা আমার রিকোয়েস্ট সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রবিন আমাদের মীর হাজারিবাগ থেকে লিখেছেন আজকের ভূত এফএম ভালো লাগছে আকাশ গাবতলী থেকে আমাদের লিখেছেন আকাশ গাবতলী আমিনবাজার থেকে আমাদের লিখেছেন যে আচ্ছা ঘটনাগুলো আমাদের খুবই ভালো লাগছে আমার মেসের সবাই শুনছে আমাদেরকে মিমি সাভার থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে হ্যাপি নিউ ইয়ার এর আগেও কয়েকবার এসএমএস দিয়েছেন তিনি আমাদেরকে নীলিমা যাত্রাবাড়ি থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে এসএমএসটা পড়া হয় না কেন এবার না পড়লে ভূত এফএম শুনবো না আমাদেরকে সুমি রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং তার পিএসসি এক্সামের জন্য তিনি বেশ কিছুদিন আমাদেরকে শুনতে পাননি এখন আবার শুনছেন আমি আশা করব যে অবশ্যই শুনবেন সবসময় আমাদের সাথে থাকবেন সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই তবে সবার আগে কিন্তু ভাইয়া পড়াশোনা তারপরে অন্য সবকিছু পড়াশোনাটা কিন্তু ঠিক রাখতে হবে তাহলে ভূত এফএম অনেক মজা করে শোনা যাবে আমাদের সাথে মাঝে মাঝেই আমাদের এখানে উপস্থিত হতেন আবরার ভাই যিনি এখন আমেরিকায় রয়েছেন তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সেটা তিনি আমাদের জানিয়েছেন সো থ্যাঙ্কস ফর বিং উইথ আস আশা করছি যে আমাদের সাথে আপনি এনজয় করছেন আমাদেরকে রাকিব এসএমএস করেছেন আমাদেরকে বিজয় ধানমন্ডি থেকে আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সানি 69 বোটবাজার থেকে এবং শীতের রাতে ভূত এফএম অসম লাগে এবং সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ ফাহাদ ওকে আমাদেরকে এছাড়াও রনি এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তার কাছে প্রচন্ড ভয় লাগছে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে ভয়ে আপনার হাত পা কতটা ঠান্ডা আমি জানি না বাইরে যা ঠান্ডা এখন মুশকিল বোঝা যে কোনটাতে বেশি ঠান্ডা হচ্ছে তবে ঘটনাগুলো আমার কাছে ভালো লাগছে আজকে এটুকু বলতে পারি আর কি রফিক আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আরো অনেকে আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে রাখুন bhutfm@radiofurti.fm অর্থাৎ BHWTFM@radioforti.fm আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে আমরা বলেছিলাম যে আজকে আমরা চেষ্টা করেছি ভূত এফএমটাকে কত বেশি জমজমাট করা যায় পুরনো আমাদের অতিথি যারা রয়েছেন যাদের ঘটনা আপনাদের সবসময় ভালো লাগে এবং আপনারা বলেন যে পুরনো এপিসোড গুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে এবং নতুন এপিসোডে চাইতেও কিন্তু পুরনো মানুষগুলোই কিন্তু আবার আসেন বারবার করে যাই হোক পুরনো মানুষজন যখন আসেন তখন সেই এপিসোডগুলো কেমন লাগে সেটাও আমাদের একটু জানাবেন প্লিজ যাই হোক আমরা আজকে চেষ্টা করেছি যে আপনাদেরকে নতুন বছরে নতুন কিছু একটা উপহার দিতে না আমার কথা শুনে মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে সেরকম কোনো ভয়ের কারণ নেই আরো বেশ কিছুক্ষণ আছি আমরা এবং আমরা এখন আবার আমরা নেক্সট ঘটনায় চলে যাব এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করছেন বাবু ভাই তিনি তার জীবনের ঘটনাগুলো বলবেন এবং আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে Thank you, Russell bhai, and happy new year to everyone, all the listeners. আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড ওনার নামটা সঙ্গত কারণে বলতে যাচ্ছি না ওনার বাসা হচ্ছে মিরপুর পাইকপাড়ায় এবং ওনার বাসায় ঘটে যাওয়া কিছু ঘটনা এবং বাসা নিয়ে আর কি তো ওনার বাসাটা হচ্ছে মিরপুর পাইকপাড়ায় এটা বেশ পুরনো বাসা বলা চলে প্রায় 40 years এর কাছাকাছি আর কি বাসার বয়স তো বাসাটা প্রথম দিকে এটা কোনো হন্টেড কোনো ঘটনা ছিল না এটা নর্মালি ছিল তো ওনারা ওই বাসার মধ্যে একটা গাছ লাগান তো গাছ লাগানোর পরে মানে গাছটা সম্ভবত কামরাঙা গাছ হয়তো হ্যাঁ এই গাছটা লাগানোর পর গাছটা বড় হওয়ার পর থেকে যত ভৌতিক জিনিসপত্র শুরু হয় বাসায় মানে সামথিং লাইক স্পুকি টাইপের কিছু ঘটনা ঘটে তো এর মধ্যে বাসাটার প্রথম ঘটনাটা যেটা বলি ওনার চাচা ওই বাসায় থাকতো এক সময় তো চাচা প্রায় রাতে একটা জিনিস ফিল করতো একটা রুম ছিল রুমটার মধ্যে শোয়ার পরে আর জিনিসটা আমাদের মাসুম ভাই মাঝে মাঝে ফিল করে স্টুডিওতে যে উনার বুকের উপরে মনে হতো হঠাৎ মানে ভারী কোনো মানুষ মানে লোমশ কোনো মানুষ এসে ওনার বুকে উঠে বসতো এবং ওনার হাত পা টেনে ধরতো হ্যাঁ এটা তো অনেকে আবার ওই যে বোবা ধরা বলে কিন্তু আমি অনেকে শুনেছি ঠিক জিনিসটা এমনও নাকি না না এবং ওই চাচা উনি সজ্ঞানে থাকতেন উনি যখনই ওনার বুকে এবং উনি মানে স্পেসিফিকলি বর্ণনা করছে যে উঠে বসতো সে বেশ বড় টাইপের একজন মানুষ লোমশ টাইপের এবং ওনার বুকে উঠে পড়ে ওনার হাত পা টেনে ধরে রাখতেন উনি একটু নড়তে পারতো না শব্দ করতো এবং মানে প্রচন্ড উনি গড় গড় করে শব্দ করতো বাট নড়তে পারতো না
এনিওয়েজ, তো উনি তখন শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যেটা করে, আপনার কাজের মানুষ যারা আছে বাসার, এরকম দুটো কাজের মানুষকে বলতো, তোমরা আমার রুমের বাইরে থাকবা, আমার যদি এরকম ফিল হয় তোমরা যখন গোঙানি শুনবা তখন এসে আমাকে ঘুম থেকে উঠাবা। এবং কাজের মানুষ এরকম কয়েকবার করছে কাজটা। সেটা করার পরে দেখা যাচ্ছে যে একদিন উনি ভয়ঙ্কর কিছু ওনার সাথে ঘটে। ওই দিন উনি একলা ছিল ওই বাসায়, এবং এই ঘটনার পর থেকে উনি বাসা থেকে চলে যায়, এবং ওই বাসায় উনি আর কখনই আসে না। এখন ওনাকে দেখা করতে আসলে দূর থেকে আসে, 1 ব্লক দূরে গাড়ি রেখে উনি ওখানেই ডাকে, ওখানে কথা বলতে ওখান থেকে চলে যায়, বাসায় আর ঢোকে না। তো বুঝতে পারছেন, একজন বয়স্ক মানুষ, তিনি বাসায় আর ঢোকে না। সো দের ইজ সামথিং ভেরি ব্যাড স্পুকি হ্যাপেন টু হিম, যে এটা উনি কারোর সাথে আলোচনাও করে না এখন। তো যেটা হয়, একদিন ওই বাসায় আমাদের ফ্রেন্ড বিয়ে করেন, ভাবি দেশের বাইরে থাকেন। তো ভাবি যখন বাসায় আসেন, একদিন রাতে ওনারা ছাদে যান সন্ধ্যার সময়। ছাদে কিছুক্ষণ সময় কাটায় গল্প করে, যখন সন্ধ্যা হয়ে আসতেছে তো এই সময় বাসায় নামে। তো যখন নেমে আসছে ওনারা দুজন, তো মনে হচ্ছে যে ওনাদের মাঝখান থেকে বাতাসের মতো কিছু একটা প্যাস করে গেছে। তো এটা প্যাস করে যাওয়ার পর ওনার ভাবির কাছে একটু স্পুকি লাগে ব্যাপারটা, মানে কেমন যেন লাগে ওনার কাছে, মানে গা শিরশিরানি একটা ব্যাপার। তো ওনারা যখন নেমে আসে, সিঁড়ির গোড়ায় দেখা হয় ওনার এক চাচার সাথে। তো তিনি বলেন যে, তোমরা উপর থেকে আসছো, তুমি দাঁড়াও। উনি খুব পরেশগার টাইপের মানুষ। উনি যেটা করে, ভাবির কপালে হাত দিয়ে দোয়া করে একটা ফু দেয়। তো ফু দেওয়ার পরে উনি বলে যে, কি হয়েছিল, আপনি কেন, এটা কি হলো, ফু দিলেন কেন, কি ব্যাপার? তো বলে যে, মা তোমার সাথে একটা অশরীরী জিনিস চলে আসছিল উপর থেকে, তো এরকম সন্ধ্যার সময় যাবা না ছাদে বলে উনি তারপর বলে, যাও এখন যাও বাসায়। তো উনি অ্যাপার্টমেন্টে আসে। তো ওই দিন গভীর রাত, ওই ফ্রেন্ড উনি কাজ করছেন পিসিতে রাতে, ভাবি শুয়ে আছেন বিছানায়, ঘুমায় গেছেন। তো এরকম সময় হঠাৎ করে ভাবি মানে ওনার নাম ধরে আস্তে আস্তে ডাকতেছে। ডাকটা অদ্ভুত টাইপের, হ্যাঁ, যে যেমন ধরলাম ওনার নাম ধরেন, যে কোনো একটা এক্স ধরলাম আর কি, আস্তে আস্তে ওনার নাম ধরে ডাকছেন। তো নাম ধরে যখন ডাকছেন তখন উনি আস্তে আস্তে বলছে, কি ব্যাপার, ডাকতেছো কেন? তো কোনো রেসপন্স নাই। তো উনি একসময় ওই ইসের থেকে, চেয়ার থেকে উঠে যেয়ে ভাবির কাছে যায়, যে বলে, কি ব্যাপার, ডাকতেছে কেন? তখন ভাবি মানে ধাপ করে চোখ মেলে, এবং চোখ মেলাটা খুব অস্বাভাবিক, যেমন একটা মানুষ যেটা হঠাৎ শুয়ে থেকে চোখ মেলে, ঠিক সেভাবে চোখটা মেলে। মেটে উনি শুদ্ধ ভাষায় কথা বলতেন সবসময়, উনি ঠিক অশুদ্ধ টাইপের ভাষায়, মানে যেটা কলিক্যাল যে টাঙে আমরা কথা বলি, বলে যে, আমাকে ডাকছো কেন, উঠালে কেন ঘুম থেকে, এবং গলার টোনটাই ডিফারেন্ট। তো উনি বেশ থতমত খেয়ে যায়। বলে, কি ব্যাপার? এবং এতটুকু কথা বলেই ভাবি আর কোনো কথা বলতে থাকে না, চুপ করে আসছে, তাকায় আসছে। তো উনি তখন ভাবিকে জোরে ধাক্কা দেয়। তো জোরে যখন ধাক্কা দেয় তখন মনে হয় তার ঘুমটা দ্বিতীয়বার ভাঙলো। ধর্ম করে উঠে বসে চিৎকার চিল্লাচিল্লি করে যে, আমি এতক্ষণ এমন একটা জগতে ছিলাম অন্যরকম, আমি তোমাকে ডাকতেছি, তুমি শুনতেছো না, চিৎকার করে ডাকতেছিলাম তোমাকে। তখন উনি বলে, না এরকম তো কিছু হয়নি, তুমি আসতে একবার ডাকছো। যাক, রাতটা অনেকক্ষণ ওনারা কাটিয়ে দেয় ওইভাবে আর কি, জেগে থেকে। তো ভাবি তো পরে ওখান থেকে চলে যায়, কিন্তু ওই বাসায় আরো ঘটনা ঘটে। ওই বাসাটাতে ওনার এক ফ্রেন্ড, ওই বাসায় এই ধরনের ঘটনা যেহেতু ঘটে এবং অনেক সময় অনেক শব্দ শুনে, এটা শুনে, তো ওনার এক ফ্রেন্ডকে উনি এই ঘটনাগুলো বলতো, যে আমাদের বাসা, ফ্রেন্ড মানে অনেকের সাথে আলাপ করতো, আমাদের সাথে আলাপ করতো। তো বললো যে, এরকম আমার বাসায় এরকম ঘটে। সেই একটা ফ্রেন্ড একদিন বলছে, তোর বাসায় কি আছে, সব ফালতু এসব জিনিসের কোনো বেল নাই, হ্যাঁ, আমি এগুলা কেয়ার করি না, ভয় পাই না, যাবো তোর বাসায়। তো একদিন ওই ফ্রেন্ড আসছে বাসায় দিনের বেলা, তখন এসে বাসায় ঢোকার পরে ওনার যে রুমটা, ওনার অ্যাপার্টমেন্টটা, উনি ওখানে একাই থাকেন আর কি। তো ওখানে ঢুকে বসে ল্যাপটপে কাজ করতেছে ফ্রেন্ডটা। তার ওই বাসায় ঢোকার সময় নাকি ফ্রেন্ডটা বলছিল যে, এই বাসায় কি আছে, জিন আছে না কি আছে, আমি এগুলো দেখতে চাই, তোরা পারলে আমার কিছু করিস, এরকম কিছু কথা বলে ফ্রেন্ডটা ঢুকছিল। তো ঢুকে ল্যাপটপে কাজ করতেছে বসে। তো এই সময় হঠাৎ করে সে শোনে আর কি, এটা হচ্ছে পরে ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনাগুলো, কিন্তু ফ্রেন্ডটা শুনে যে জানলার মধ্যে কেউ টোকা দিচ্ছে, টক 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 করে একটু টোকা দিচ্ছে, আর বলতেছে, আমাকে ভিতরে ঢুকতে দাও, একটা মেয়ের গলা। তো এটা যখন শোনার পরে সে করছে কি, একটু চিন্তায় পড়ছে যে কে এখানে, এবং জানালা যেখান থেকে টোকা মারতেছে ওই জায়গাটা রাসেল ভাই একটা মানে ফাঁকা জায়গা, দুই পাশে আপনার ব্যারিকেড দেওয়া, তালা মারা, গ্রিল দিয়ে আটকানো, ওখানে যাওয়ার কোনো উপায় নেই আর কি, কোনো মানুষ নর্মালি ঢুকতে পারবে না তালা না খুলে। তো এটা শুনে সে একটু চিন্তা পড়লো, জানলার কাছে যে দেখে কেউ নাই। তো সে তারপর করলো কি, হেঁটে গেল, যে আমার ওই যে ফ্রেন্ড ওনাকে ডাকলো, ডেকে বললো যে, এই তোর বাসায় আমি আসছি, এখান থেকে আমি শুনতেছি কে যেন জানলা নক করে বলছে সঙ্গে ঢুকতে একটা মেয়ের গলা। আমার ফ্রেন্ড বলছে, ফাইজলামি করছে নাকি, চল। সে আবার আসছে, এসে উনি জানলাটা খুলছে।
জানলা খুলে বাইরে যখন তাকাইছে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা, তালা মারা, ওখানে ঢোকারও কোনো অপশন নাই। তো বলতেছে যে এখানে কোনো অপশন নাই, কে ঢুকছে বলে সে বলতেছে এরকম জানলার দিক বাইরে তাকায়, কে ঢুকলো এসে। হঠাৎ করে সে পিছনে ফিরে তাকায়, দেখে একটা আয়না ছিল ওনার ফ্রেন্ড চেয়ারে বসা, আয়নাটার দিকে তাকায় আছে এবং তার শরীরটা ফ্রিজ হয়ে গেছে, লাইক লকড। মানে একটা মানুষ যখন লকড হয়ে যায় না, ধরেন অনেক সময় মানুষ দেখা যাচ্ছে পুরো মানে শরীর শক্ত হয়ে গেছে একটা পজিশনে, লকড। তো উনি তাকে বলে যে এরকম কেন, কোনো ফাজলামি করতেছে, কিছু করতেছে? তো উনি আসে, এসে করে কি ওকে ধাক্কা দেয়, বলে দেখে ধাক্কা দিয়ে নড়াচড়ার কোনো খবরই নেই। আর ফ্রেন্ডটা ছিল খুব লিন অ্যান্ড থিন, খুব হালকা পাতলা গঠনের, মানে ধাক্কা দিলে, এবং আমার যে ফ্রেন্ডের কথা বলতেছি উনি বিশাল, ওনার আকৃতি বিশাল, হি অ্যাবাভ 6 ফিট টল, 6 ফিটের উপরে উনি লম্বা এবং বেশ স্বাস্থ্যবান। উনি যখন ধাক্কা দিচ্ছে বন্ধুর কিন্তু সরে যাওয়ার কথা, তো বন্ধু দেখছে নড়তেছে, ওনার শরীর এত স্টিফ। তখন উনি করে কি, তাকে একটা লাথি দেয় জোরে। লাথি দেওয়ার পরও দেখে যে সে নড়তেছেই না। তখন উনি কি করে, ওনার চাচাকে ডেকে নিয়ে আসে ঘর থেকে, আরেক ফ্ল্যাট থেকে, যায় আসো ও এরকম ব্যবস্থা, কি ব্যাপার। তো দুইজনে মিলে নাকি তাকে উঁচাও করতে পারেনি, কোনো মতো ছেঁচড়ায় আপনার ড্রয়িং রুমে নিয়ে আসে, লিভিং রুমে নিয়ে এসে বসায়। তখন তাকে ওই যে অনেক করা হয়, দোয়া পড়ে ফু দেয়, পানি ছিটায়, এটি করার পর আস্তে আস্তে এক সময় তার সে হুঁশ ফিরছে, কিন্তু সে কথা বলতে পারতেছে না, সে ইশারায় বোঝাচ্ছে যে সে কথা বলতে পারতেছে না। তো এই অবস্থায় তাকে অনেক দোয়া টোয়া পড়ে ফু দেয়, পানি খাওয়ায়, তখন তার হুঁশ আসে। তখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুই এরকম হয়েছিলি কেন? তখন নাকি সে বলে, যখন ওই ফ্রেন্ডটা দরজা খুলছে আর কি, জানলাটা খুলে যখন কথা বলতেছে, এই সময় সে পাশের আয়না দিয়ে দেখে একটা মেয়েটা এসে তার দিকে তাকায়, হাসে, এবং মানে সামহাও তার কাছে এসে তার ভেতরে ঢুকে যায় আর কি, এবং সে ওখানে ওরকম ভাবে ফ্রস্টের মতো হয়ে যায়। হ্যাঁ, এবং সে প্রচন্ড ভয় পেয়েছে। এরপর থেকে সে ওই বাসায় আর আসে না। এরপর ওই বাসার লাস্ট ঘটনা যেটা শুনলাম, হুইচ ওয়াজ লাইক 2 to 3 days ago, 2 দিন বা 3 দিন আগে, এই নতুন বছরই সম্ভবত, ওই ফ্রেন্ডের কাজিন ওনার বাসায় আছে, আর বোনরা আছে আর একটা রুমে শুয়ে আছে ওখানে। তো রাতের বেলা ওনার কাজিনকে, ছোট কি স্কুলে পড়ে, ওকে বলতেছে যে ইউ নো হোয়াট, আই ক্যান সেন্স জিন। রাতের বেলা ঘুমানোর আগে বলতেছে আই ক্যান সেন্স জিন, আমার মনে হচ্ছে এখানে জিন আছে। এটা বলার সাথে সাথে তো কাজিন বলতেছে তা তুমি দুষ্টুমি করতেছো। হ্যাঁ, এটা বলার সাথে সাথে দেখে তার রুমের মধ্যে দরজায় ধপ করে নক করছে দুইটা, এবং দুইটা নক যখন করছে তখন তারা কি করছে, আস্তে করে উঠছে, বিছানার থেকে উঠে হেঁটে গেছে। উনি গেছে, আমার ফ্রেন্ডটা গেছে, উনি যে দরজা খুলছে দেখে করিডোর ফাঁকা, কেউ নেই করিডোরে। তো আরেক রুমে বোনরা শুয়েছিল, তাদেরকে জিজ্ঞেস করছে, তারা একদম ঘুমে বেঘোর, তারা উঠেই নেই। কাজিন ভয়ের চোটে বলছে আমি এখানে থাকবো না তোমার সাথে, তোমার এখানে ভয়ের ব্যাপার স্যাপার আছে, আমি তোমার আপুর রুমে যা শুভ। তো ও করছে কি, সেই ওদের রুমে গেছে, যে ওই আপুর হাজবেন্ড ছিল, ওনাদের সাথে থাকার জন্য রুমে ঢুকছে। উনি ওদেরকে ঢোকায় দিয়ে যখন আবার ব্যাক করে রুমে আসছে, রুমে এসে গেটটা লাগানোর সাথে সাথে আবার ধুপ ধুপ করে নক দরজার মধ্যে। উনি ভয়ের চোটে ভয়ও পাইছে, আবার দরজা খুলছে সাথে সাথে। দরজাটা খোলার সাথে সাথে কেউ নাই, করিডোর ফাঁকা। উনি তাড়াতাড়ি দরজা লাগাই দিয়ে শুয়ে পড়ছে। এটা হচ্ছে লেটেস্ট ঘটনা, এই 2 দিন আগে ঘটছে ঘটনাটা। তো এরকম প্রায় ঘটে, এবং উনি বলছে যে কেউ যদি আসতে চান, আমাদেরকেও বলছে ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম টু কাম অ্যান্ড ইনভেস্টিগেট, অর কেউ যদি আসতে চায়, দেখতে চায়, সে ওয়েলকাম বাসা আসার জন্য। হ্যাঁ, অবশ্যই হি ক্যান গো অ্যান্ড স্টে দেয়ার। ওকে, সো অনেক ইন্টারেস্টিং। এবং আপনার সবচেয়ে বেশি মানে বেস্ট পার্টটা ছিল এটা, যে ইনভাইট করা সরাসরি, যে আপনি নিজে এক্সপেরিয়েন্স করতে পারেন। সো কারো যদি সেই মানে ইচ্ছা থাকে এবং সত্যি কোনো কিছু এক্সপেরিয়েন্স করতে চান, আমরা ইনফ্যাক্ট কাজও করতে পারি। আমরা ওখানে যে আমরা একটা আমাদের কি বলবো, যে আমাদের একটা এপিসোডও আমরা ওখানে করে ফেলতে পারি। ওকে, বাট আমি আসলে আই ডোন্ট ওয়ান্ট টু ফেস দেম আর কি, যেখানে ওখানে থাকেন বা এরকম কিছু একটা। সেটাই দেখা যাক কি হয়। নতুন বছরটা ভাবছিলাম ভালো যাবে, দেখা যাক। অলরাইট, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে। বেশ কিছু SMS রয়েছে, আমি সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। নীলা সাভার থেকে SMS করেছেন, এবং ফার্স্ট দিন ভূত FM শুনছেন। ওয়েলকাম টু ভূত FM। আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। অ্যান্ড আমি খুব
ভালো লাগছে জেনে যে অনেকে এখনো নতুন আমাদের সাথে জয়েন করছেন। আমাদেরকে তিনি জানিয়েছেন প্রথম শুনে যে অসম লাগছে তার কাছে আজকের এই এপিসোডটি। মিলন নাইম, সোহাগ, রানা, হাফিজ যশোর বাগেরহাট থেকে বলছেন যে আমরা 5 জন মিলে ভূত এফএম শুনছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন সঞ্জয় কার, এছাড়াও আমাদের SMS করেছেন এক্সক্লুসিভ ফাহাদ, আচ্ছা তিনি এর আগেও SMS করেছিলেন আই গেস। আমাদেরকে জামিল ময়মনসিং থেকে SMS করেছেন, পরাগ খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন অ্যাক্সিডেন্ট করেছেন তিনি, বাট এখন তিনি বলছেন যে এখন ভূত এফএম শুনে হাত পায়ের ব্যথা অনেক কমে গেছে, তার মানে হাত পা মানে ঠান্ডা হয়ে আছে, ঠান্ডা হলে মানে ব্যথা একটু কম লাগে নাকি আমি ঠিক জানি না, যে বরফ দেয় না এরকম একটা ব্যাপার থাকতে পারে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন সঞ্জয়, আচ্ছা সঞ্জয়ের SMS আমি একটু আগে পড়লাম, আসলে বারবার করে অনেকগুলো SMS আসছে। জাহিদুর রহমান আমাদের SMS করেছেন এবং 14 দিন পরে তিনি ভূত এফএম শুনছেন, 2টা উইক তিনি মিস করেছেন। SSC এক্সাম দোয়া করতে বলেছেন, আমি অবশ্যই দোয়া করব, অবশ্যই দোয়া রাখি আপনাদের সবার জন্য। মৃদুল আমাদের SMS করেছেন রাজুক উত্তরা থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শাওন, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সাইমন পল্লবী থেকে, সোহান আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জিসান SMS করেছেন আমাদেরকে ক্রাউন নেত্রকোনা থেকে, আমাদের নিশাত SMS করেছেন আমাদেরকে বেলাল, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, মোহাম্মদ সোহেল আমাদের SMS করেছেন সিলেট থেকে, আমাদের SMS করেছেন মুনিয়া অরিন ঢাকা থেকে এবং তিনি বলছেন যে আচ্ছা অসম এপিসোড তাই তিনি লিখেছেন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। আমাদেরকে সজীব SMS করেছেন, মুকুল আমাদের SMS করেছেন অসম হচ্ছে তাই লিখেছেন, আমাদেরকে SMS করেছেন রাফি SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মোহাম্মদ নাজমুল, আমাদেরকে আরিশা SMS করেছেন এবং তিনি আমাদের সাথে নতুন জয়েন করলেন। ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি নতুন বছরে নতুন অনেকেই আমাদের সাথে জয়েন করছেন এবং খুব ভালো লাগছে যে আমাদেরকে SMS করেছেন আলামিন, SMS করেছেন আমাদেরকে ইভা ধানমন্ডি থেকে এবং তিনি বলছেন কি আমার SMS পড়বেন না, আজ আপনার SMS পড়ে ফেললাম। লাকি ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সিফাত সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আপনি আমাদের ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে নিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। এখনই চলে যাব একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো একটু পরেই। আমাদের সাথে থাকুন, স্টে টিউনড, রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম 100/SL। ঘড়িতে সময় রাত 1:37। আমি রাসেল আছি, সাথে মাসুম আছে এবং আছে আমাদের আজকের অতিথিরা এবং আপনারা সবাই তো সব সময় আছেন আমাদের সাথে। আমি একটা জিনিস ধন্যবাদ জানাতে চাই, আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যে এই 4 বছর প্রায় হতে চললো আমরা যে একসাথে পথ চলছি, এটাতে সবচাইতে বেশি কাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত? হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যাদের ঘটনাগুলো হয়তো মানে একজন ঘটনা পাঠান তার চাইতে আরেকজনের ঘটনা বেশি ভালো হয়ে যাওয়ার কারণে তিনি হয়তো পিছিয়ে পড়েন, কিন্তু তিনি দেখা যায় যে একদম থেমে যান না, আর একটা ঘটনা পাঠান, তারপর হয়তো অন্য একটা ঘটনা সংগ্রহ করে পাঠান, বা তার চাইতে ভয়ঙ্কর আরো কিছু ঘটনা সংগ্রহ করে পাঠান, বা কারো হয়তো কোনো সময় ঘটনা সিলেক্ট হয়নি কিন্তু এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। এবং আমি খুবই আমি নিজেই খুবই মুগ্ধ এই সমস্ত মানুষদের নিয়ে এবং আমি আসলে তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং আশা করছি যে ভবিষ্যতেও যাদের ঘটনা সিলেক্টেড হয়নি তারাও অন্য ঘটনা সংগ্রহ করে আমাদেরকে পাঠাবেন এবং পাঠিয়ে আমাদের এখানে পার্টিসিপেট করবেন বা আমরা আপনাদের ঘটনাগুলো পড়ে শোনার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আবার ফারনানের কাছে তার আর একটি ঘটনা শোনার জন্য। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আসলে আমাদের পুরনো ঢাকার একটা ঘটনা এবং এই ঘটনাটা আমাকে শেয়ার করে রাহি ভাই, যার বাসা হচ্ছে সূত্রাপুর। তো ওনাদের এলাকার একটা ঘটনা এবং এটা হচ্ছে একটা স্পেসিফিক্যালি একটা বাসার সাথে জড়িত এবং এই বাসাটার মালিক ছিল এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু জমিদার। তো এই বাসাটা সে একসময় এক মুসলিম ভদ্রলোকের কাছে সেল করে ভারতে চলে যায় সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে। ওই মুসলিম ভদ্রলোক যখন এই বাসাটাকে প্রথমে কেনে তো উনি যেটা একটা অদ্ভুত জিনিস স্টোর রুমের দিকে লক্ষ্য করে যে স্টোর রুমের যে ফ্লোরটা সেখানে অনেক বড় একটা গর্ত এবং সেটা মোটামুটি একটা অনেক গভীর একটা গর্তের মতো। তো এই গর্তটাকে আশেপাশের প্রতিবেশী যে লোকজন তারা অনেকে বলতো যে এটা একটা সুড়ঙ্গের মতো। তো এরকম সে যখন বাসাটা নতুন কিনে তখন অনেক কিছু চেষ্টা করে যে ভিতরে কি আছে দেখার জন্য,
কিন্তু সে মানে এটার আর কোনো সলিউশন পায় না, অনেক কিছু চেষ্টা করার পরেও কিছু পাওয়া যায় না। তো তারপর তারা যেটা করে যে মানে গর্তটাকে একটা কাঠের তক্তা দিয়ে খুব ভালো মতো বন্ধ করে দেয়। আর যখন সে নতুন এই বাসাটা কিনে, ওই প্রতিবেশী লোকজন বলতো যে বাসাটা একটা অভিশপ্ত বাসা, কেননা এখানকার আগের যারা মালিক ছিল তারা নাকি অনেক মানে খুনটুন করে মানে লাশ এই গর্তটার ভিতর ফেলে দিত। এরকম অনেক ঘটনাই সেই বাসাটা কেনার পরে আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে শুনতে পায়। কিন্তু এখন কি আর করার, বাসা যেহেতু কিনে ফেলছে এখানেই থাকতে হবে। আর সে ছিল এক ব্যবসায়ী ছিল এবং সে শ্যামবাজারে চালের ব্যবসা করত। তো যেটা দেখা যেত যে তার বাসার যে স্টোর রুমটা, যে স্টোর রুমটাতে একটা গর্ত পাওয়া যায়, সেই স্টোর রুমটাকে তারা গুদাম ঘর হিসেবে ইউজ করতো। এবং প্রত্যেক দিনে দেখা যেত যে চালের বস্তা সেই গুদাম ঘরে জমা রাখা হতো এবং একসময় আবার সেটা দোকানে নিয়ে যাওয়া হতো। তো প্রায় সারাদিনই ওই গুদাম ঘরটা প্রায় খোলা থাকতো, স্টোর রুমটা প্রায় সারাদিনই খোলা থাকতো। তো তারপর যেটা হয় যে এক বুড়ো চাচাকে মানে কেয়ারটেকার মানে রাখে তারা ওই বাসায়, এবং তার কাজ ছিল যে প্রত্যেকদিন রাতে যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন ওই স্টোর রুমটাকে ভালো মতো ফ্রেশ করে দেয়া, এবং বাসার স্টোর রুমটার আগে অনেক বড় একটা করিডোরের মতো জায়গা ছিল, সেই জায়গাটাকে খুব ভালো মতো পরিষ্কার করে দেয়া। তো এই কাজই সেখানে সে করতো, এবং সে একতলায় ওই স্টোর রুমের পাশে 2-3টা ছোট ছোট রুম ছিল, সেখানেই থাকতো, এবং আরো কয়েকটা রুম প্রায় খালিই পড়ে থাকতো, কেউ থাকতো না সেখানে। তো একদিন রাত্রে সে তার কাজ শেষ করে স্টোর রুমটাকে ভালো মতো লক করে তার রুমে ঘুমাতে গেছে। তো গভীর রাত্রের দিকে তার কানে একটা শব্দ আসলো, সেটা হচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন গেট নক করছে, এবং সেটা গেট নক করছে ওই স্টোর রুমের ভেতর থেকে। মনে হচ্ছে যে স্টোর রুমটাতে একটা গর্ত ছিল, ওই স্টোর রুমটা থেকে মনে হচ্ছে ভেতর থেকে কেউ অনেক জোরে জোরে গেট নক করছে। এবং এটা শোনার পরে তার ঘুম ভেঙে গেল এবং সে ভয় পাওয়া শুরু করলো যে কি ব্যাপার, স্টোর রুমটাকে সে একটু আগে তালা মানে লক করে আসছিল, কিন্তু হঠাৎ করে সেটার ভিতরে আবার কে থেকে যাবে, মানে সেখান থেকে কেই বা গেট নক করবে। খুব আনইউজুয়াল একটা বিষয় ছিল। এবং সে নাকি ওই যে বিশাল বড় করিডোরটা ছিল সেখানেও কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পেত, এবং সেটা হচ্ছে অনেকটা কেউ যদি লাঠিতে ভর দিয়ে হাঁটে, মানে কারো যদি পা খোড়া থাকে এবং লাঠিতে ভর দিয়ে হাঁটে, এরকম ঠুকঠাক একটা শব্দ হয় রাতের বেলা, ঠিক সেরকম একটা শব্দ সে শুনতে পেত। মনে হচ্ছে করিডোরের এপাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে কেউ হাঁটে। তো এইগুলো মানে সে মানে শুনতো এবং প্রচুর ভয় পেত, এবং এই বাসার আগের যে ইতিহাস সেটাও তার জানা ছিল, মানে এরকম আশেপাশে লোক থেকে শুনে সে মানে জানতো যে বিষয়গুলো। তো তখন মানে সে তার সাহস হতো না যে রুমের দরজাটা খুলে দেখবে যে কে হাঁটে আসলে। সে প্রচুর ভয় পেয়ে যেত। এভাবে প্রায় মোটামুটি রেগুলারে সেরকম কিছু একটা শব্দ সে শুনতে পেত প্রত্যেকদিন রাতে, এবং সে একদিন চিন্তা করলো যে না, এই ঘটনাগুলো বাসার যে মালিক সেই মালিককে বলে দিবে। এবং সে মালিককে বলল, কিন্তু বাসার মালিক তার কোনো কথাই বিশ্বাস করলো না। সে বললো যে তুমি বুড়ো হয়ে গেছো, মানে উল্টাপাল্টা শুনেছো, এগুলো আমার ঠিক না আসলে, মানে এরকম কিছু হচ্ছে না আসলে। তো তার কথা কেউই বিশ্বাস করতো না। এভাবে আরো কয়েকদিন কেটে গেল, এবং তারপরে একদিন রাত্রে সে তার কাজ শেষ করে মানে স্টোর রুমে ভালো মতো লক করে সবকিছু মানে পরিষ্কার করে করিডোরটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে তার রুমে ঘুমাচ্ছে। ঠিক গভীর রাতের দিকে আবারও সেই মানে গেট নক করার শব্দ, কিন্তু আজকে গেট নকটা স্টোর রুম থেকে হচ্ছে না, আজকে শব্দটা শোনা যাচ্ছে তার রুমে কে যেন এসে গেট নক করছে। এবং সেটা কয়েকবার নক করার পরে তার নাম ধরে কে যেন একবার একটা পুরুষ কণ্ঠে ডেকে, তারপর একদম নিশ্চুপ, আর কিছু শোনা যাচ্ছে না। তখন তার ঘুম ভেঙে যায় এবং সে মনে করে হয়তোবা দোতলায় বাসার যে মালিক থাকেন ফ্যামিলি নিয়ে, হয়তোবা সেই হয়তোবা তাকে নক করে ডেকেছে কোনো একটা কাজের জন্য। সে যেটা করে যে রুমের দরজাটা খোলে এবং সে যেটা দেখে যে সম্পূর্ণ করিডোরটা একদম খালি, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, কিন্তু একটু আগে সে কে যেন তাকে ডেকে গেছে। সে যখনই রুমের ভিতরে ঢুকবে এবং দরজাটা লাগিয়ে দিবে, সে তার চোখে পড়লো করিডোরটার আরেকটা প্রান্তে কে যেন দাঁড়িয়ে আছে, মানে দূরে অন্ধকারে সে ঠিক মতো অস্পষ্টভাবে একটা মানুষের প্রতিচ্ছবি দেখতে পেল। এবং সে অনেক ডাকাটাকি শুরু করলো যে আপনি কে আসলে, মানে কাকে চান, কিন্তু সেটা কোনো অ্যান্সারই দিল না। সে সাথে সাথে ওই যে ছায়ামূর্তিটার দিকে মানে হাঁটা শুরু করলো, এবং একটা সময় সে দেখলো যে এটা আসলে কোনো পুরুষ না, এটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলার মতো, এবং সেটা হচ্ছে যে একটা শাড়ি পরা ছিল এবং ছোট, মানে অনেক বেটে গরমে একটা বৃদ্ধা মহিলা মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, এবং তার হাতে একটা লাঠির মতো শব্দ। এবং সে তখন এটা দেখার সাথে সাথে তার মনে পড়ে গেলো গত রাতের কথাগুলো, কিছুদিন আগে যে ঠুকঠাক শব্দ সে শুনতে পেত, ঠিক সেই কথাটা মনে পড়ে গেল। সে বুঝলো যে মানে উনি এই জিনিসটাই হয়তোবা মানে আগে শুনতো, এই ঘটনাটাই আগে শুনতো। এবং সে যেটা করলো যে সাথে সাথে মানে পালিয়ে দেখার চেষ্টা করলো যে ওটা আসলে কোথায় যায়, এবং ওটার চেহারা সে কিছুই দেখলো না। দেখলো যে ওটা দিব্যি হেঁটে সেই স্টোর রুমের দিকে যাচ্ছে, এবং স্টোর রুমের দরজাটা খুলে সেই স্টোর রুমটার ভিতরে ঢুকে গেল। সে সাথে সাথে
মানে ভয় পেল এবং প্রচন্ড জোরে তার রুমের দিকে চলে আসলো এবং তার বুঝতে ভুল হলো না এটা আসলে কোনো মানুষ না। এবং সে তখন ভাবলো এটা কিভাবে সম্ভব, স্টোর রুমের তালা তখনও লাগানো ছিল এবং স্টোর রুমের চাবিটা তার কাছে ছিল, এটা কোনোভাবেই সম্ভব না যে স্টোর রুমের দরজাটা খুলে সেটার ভিতরে ঢুকে যাওয়াটা। তো তারপরে এই ঘটনাটা সে তার বাসার যে ওনার তার সাথে শেয়ার করলো। তারপরে একই কথা হলো, তার কথা কেউ আর বিশ্বাস করলো না। তারা সবাই বলে যে তুমি হয়তো ভুল দেখেছো রাতের বেলা এবং তোমার এইসব ঘটনা শুনে বাসার ছেলেমেয়েরা প্রচন্ড ভয় পায়, তোমাকে আর কাজে রাখা যাবে না, এরকম অনেক কথাই বললো। তারপর ওই কেয়ারটেকার মানে যেটা চিন্তা করলো আসলে এই বাসায় আর কাজ করা যাবে না, কারণ এই বাসায় অনেক প্রবলেম সে মানে নিজের চোখেই দেখেছে। তারপর যেটা করলো যে সে মানে চিন্তা করলো যে কয়েকদিন পরে কাজটা ছেড়ে দিবে। তার 2 থেকে 3 দিন পরের ঘটনা এবং এটা হচ্ছে সেই দিন রাত্রে ওই কেয়ারটেকার প্রচন্ড অসুস্থ ছিল এবং সে যেটা করলো যে সবকিছু মানে কাজ শেষ করে যখন সে মানে ঘুমাতে যাবে স্টোর রুমটাকে লক করে, সে স্টোর রুমটাকে লক করতে ভুলে গেল এবং সে ওটাকে খোলা রেখে তার রুমে ঘুমাতে চলে গেল। ঠিক একইভাবে গভীর রাত্রের দিকে আবারও একই ধরনের ঠুকঠাক শব্দ সে শুনতে পেল। কে যেন তার মানে রুমে এসে মানে নক করলো এবং নক করে আবার কিছুক্ষণ চুপ হয়ে গেল। কিন্তু সে চিন্তা করলো যে না, আজকে সে এটা বের করেই ছাড়বে, আসলে কে মানে গেটটা নক করে যায়। সে সাথে সাথে রুমের দরজা খুললো এবং দেখলো যে বাইরে করিডোরে কেউ নেই। দূরে সে স্টোর রুমটা দেখা যাচ্ছে এবং স্টোর রুমটার দরজা সম্পূর্ণ খোলা। তখন তার মনে পড়ে গেল স্টোর রুমটাতে মানে তালা লাগাতে সে আজকে ভুলে গেছে। সে সাথে সাথে চাবি এবং তালাটা নিয়ে স্টোর রুমটার দিকে হাঁটা শুরু করলো এবং সে যখন স্টোর রুমটার দিকে একদম সম্পূর্ণ এসে পড়লো, সে দেখলো যে ঠিক সেই যে গর্তটা কাঠের তক্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক সেখানে একজন সেই বৃদ্ধ মহিলাটা বসে আছে। সে সাথে সাথে জিজ্ঞেস করলো যে আপনি কে এবং মানে কাকে চান। তখন সেটা মানে কোনো কথাই তার সাথে বলে না এবং সেটা পেছনেও ঘুরে না। তখন সে যেটা করলো যে সামনে গিয়ে ওই জিনিসটাকে ধরলো। সে এটা ধরার সাথে সাথে যেটা ফিল করলো যে প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে কোনো একটা বরফ সে টাচ করলো। সাথে সাথে সে বুঝলো যে এটা আসলে কোনো মানুষ না, সে আবারও হয়তো মানে কোনো একটা সমস্যায় পড়ে যাবে এখন। সে সাথে সাথে সেখান থেকে যখনই পালাবে সে দেখলো যে ওটা দিব্যি তার দিকে ঘুরে তাকালো এবং ওটা যখন তাকালো সে যেটা দেখলো যে ওটার কোনো বৃদ্ধ মহিলা না, পিছন দিকেই দেখে মনে হচ্ছিল যে এটা কোনো বৃদ্ধ মহিলা হবে, সাদা শাড়ি পরা ছিল যেহেতু, কিন্তু ওটা কোনো বৃদ্ধ মহিলা ছিল না। ওটা সম্পূর্ণ চেহারা বার্ন ছিল, মনে হচ্ছে সারা শরীর পুড়ে গেছে এরকম কিছু একটা অবয়ব এবং ওটার মানে নাক ঠোঁট কিছুই দেখা যাচ্ছিল না, শুধু দুটো সাদা সাদা চোখ সে দেখতে পেলো। তখন সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো। সাথে সাথে সে অদ্ভুত জিনিসটা তার গলা চেপে ধরলো এবং এরপরে আর তার সাথে কি হয় সে কিছুই জানে না। এরপর দিন সকালবেলা ওই কেয়ারটেকারকে বাসার যারা সদস্য ছিল তারা অনেক খোঁজাখুঁজি করে, তাকে কোথাও পাওয়া যায় না। শেষ পর্যন্ত ওই স্টোর রুমের তালা ভেঙে যখন ভিতরে ঢুকে স্টোর রুমের ভিতরে, তখন দেখে যে সে মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং তার সমস্ত শরীরে লাল লাল মানে আঁচড়ের দাগ মানে এবং মনে হচ্ছে কেউ ধারালো নখ দিয়ে তাকে আঁচড় দিয়েছে। এবং পরে এই ঘটনাটি সে সবার সাথে শেয়ার করে এবং যেটা অদ্ভুত বিষয় ছিল যে ওই কেয়ারটেকারটাকে স্টোর রুমের ভিতরে তালা লাগানো অবস্থায় পাওয়া যায় এবং অদ্ভুত বিষয় সেটা হচ্ছে যে এই তালাটা আসলে কে লাগালো তাকে বাইরের দিক থেকে। তো এই ছিল ঘটনা আমার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ফারনান। আমরা মোটামুটি একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের হাতে আসলেই একদম সময় নিয়ে কিছু SMS পড়ে ফেলতে হবে। ইভা আমাদের SMS করেছেন বনশ্রী থেকে এবং তিনি বলছেন যে ইভা এবং ফরহাদ তারা লিখেছেন যে আমরা প্রতি ফ্রাইডে ভূত FM শুনি, এখন খুব ভয় লাগছে। আমাদেরকে মেহেদি হাসান লিখেছেন আমার SMS পড়া হয় না কেন। ঘোস্ট হাসান মাহমুদ আমাদের আরাফাত আমাদের খিলক্ষেত থেকে SMS করেছেন। হাফিজ এবং হিমু আমাদের সুদ্রাপুর শেরপুর থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS তিনি বলছেন আজব তো আমাদের SMS না পড়ার কারণ কি ভাই, আমার কাছে খুব আজব লাগলো, পড়লাম তো। রিদি এবং প্রীতি আমাদের SMS করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমাদের রিয়াদ হোসেন SMS করেছেন ঝালকাঠি থেকে। আমাদের নিতু SMS করেছেন যাত্রাবাড়ি থেকে। আমাদের SMS করেছেন টিটু বাসাবো থেকে। আমাদের সাগর নোয়াখালী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকে ভূত FM খুবই নাইস হচ্ছে। আমাদেরকে SMS করেছেন খুলনা থেকে পরাগ এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাওন আমাদের SMS করেছেন, শাওন পাপড়ি আমাদের SMS করেছেন। হাসেম আমাদের সিলেট থেকে SMS করেছেন ভূতের ভয়ে ঘুম আসে না তাই লিখেছেন। ওকে, সোহেল এবং জেনি আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাজ্জাদ শিকদার। এছাড়া আমাদের SMS করেছেন আমির শাহিন ভুঁইয়া। স্বপন আমাদের SMS করেছেন DMCH থেকে। আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন এছাড়াও বাবু ফ্রম ডুমুরিয়া SMS করেছেন। আমাদেরকে রাফি খুলনা থেকে আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি
রকিব ম্যান, এছাড়াও মুকুল আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে SMS করেছেন আরো দেখতে পাচ্ছি সাজ্জাদ, মুন্না ভাই চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আরো অনেকেই অনেকবার করে SMS পাঠাচ্ছেন, অনেকে SMS আমি যেন পড়তে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমাদেরকে SMS করেছেন আরো অনেকেই, আমরা যাদের SMS পড়তে পারলাম না, যেমন সাজিদ SMS করেছেন দেখতে পাচ্ছি, মাসুদ শেরপুর থেকে আমাদের SMS করেছেন, ডলার আমাদের SMS করেছেন কামরাঙ্গি চর থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি সাদিক সহ আরো অনেকে। যাই হোক, অনেকে SMS পড়তে পারবো না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আজকে প্রথম এপিসোড ছিল নতুন বছরের, আশা করছি আপনাদের ভালো লেগেছে। গত বছরে কোন এপিসোডগুলো আপনাদের ভালো লেগেছিল এবং এই বছরে আপনাদের কি প্রত্যাশা সেটা জানিয়ে আমাদের SMS করতে পারেন। আপনি আমাদের ফেসবুকে জানাতে পারেন এবং আমাদের সেই সাথে আমাদেরকে কিন্তু ইমেইলের মাধ্যমে জানাতে পারেন। আরো একবার যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে হবে, কারণ আপনাদের ঘটনাটা এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট, এবং আমাদের ঘটনা না পাঠালে আসলে আমরাই আপনাদেরকে এটা কন্টিনিউ করা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না এবং ভবিষ্যতেও সম্ভব হবে না যদি আপনাদের ঘটনা না পাই। সো আমাদের ঘটনা পাঠান, আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন লিখে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। জানিয়ে দিন আপনি স্টুডিওতে এসে সরাসরি ঘটনা শেয়ার করতে পারবেন কিনা, অথবা আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই তাহলে সেটাও সম্ভব, সেটা আমরা পড়ে শোনাতে পারি, আপনার ঘটনাটা আমরা পড়ে দিতে পারি। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি আপনার ঘটনাটি মোবাইল বা অন্য কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করে আমাদের কাছে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আমরা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা ফুর্তিতে থাকবেন এবং নতুন বছরটা সবার জন্য সুন্দর হোক, মঙ্গলময় হোক, আপনাদের ইচ্ছাগুলো পূর্ণতা পাক, সেই আশায় শেষ করছি। এবং যেতে যেতে একটা চমৎকার গান রয়েছে এবং সেই গানটা হচ্ছে অজির একটা গান, মামা আই এম কামিং হোম। চলুন শুনে আসি এই গানটা, এবং এই গানটা শুনতে শুনতে আমরা মোটামুটি আমাদের মুডটাগুলো চেঞ্জ করে ফেলি। বাবু ভাই হাসছে, এখনো দেখতে পাচ্ছি যে বাবু ভাই হাসছেন এই গানটা শোনার সঙ্গে সঙ্গে। Mom, I'm coming home. হ্যাঁ, মামা আমি কামিং, হ্যাঁ, আপনি কিন্তু অন এয়ারে। ওকে, সো আজকের মতো এখানেই টাটা, এবং আমরা মুডটাকে চেঞ্জ করার জন্য এই গানটা শুনতে শুনতে আজকের মতো ঘুমিয়ে যাবো। এবং আপনারা যারা একটু মুডটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, যারা বেশি মনে করছেন যে না এভাবে ভয় নিয়ে ঘুমোতে যাওয়া ঠিক হবে না, তাদের জন্য রেডিও ফুর্তির প্লে লিস্ট জুড়ে দারুণ সব গান থাকছে। চলুন আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, কথা হবে আগামী সপ্তাহে। মামা আই এম কামিং হোম।